এখানে আমরা সবাই জানি যে সিনিয়র অফিসার যারা ছিল তারা একটা বড় অংশ গুম খুনের সাথে জড়িত, তারা এখনো সার্ভিং। সো এটার মধ্যে তাদের আস্থার একটা সংকট আছে। এই আস্থার সংকটের মধ্যে সেনাবাহিনী মানে আহ, ক্ষমতা নিয়ে নিবে এটার সুমন ভাই, আপনি কিভাবে কি মনে করেন যে মানে বাংলাদেশে সেনা অভ্যুত্থানের সম্ভাবনা কতটুকু, তো বা হাসিনার যে স্বপ্ন দেখছে আপনি কি মনে করেন পরিস্থিতি? হাসিনার স্বপ্নে আসলে আমি তো কখনো যাইতে পারি না, মানে তো তাহলে তো সে ঘুম ভেঙে যেত। তো আমি আপনাকে কিছু জিনিস বলি, আমার কাছে কিছু ইনসাইড ইনফরমেশন আছে, সেগুলো শেয়ার করব। প্রিয়দর্শক, বর্তমান সময়ে বিশেষ বিশেষ কিছু ব্যক্তির মুখ থেকে শোনা যাচ্ছে যে সেনা অভ্যুত্থান হবে, এবং এই সেনা অভ্যুত্থান হওয়াটা আসলে কি সম্ভব কিনা, আর যদি সেনা অভ্যুত্থান হয় তাহলে কি শেখ হাসিনাকে পুনর্বাসন করা হবে কিনা, আর এই সেনা অভ্যুত্থান হওয়ার মূল কারণটা কি। প্রিয় চলুন আমরা দুইজন জেনারেলের মুখ থেকে শুনবো এর বিস্তারিত আলোচনা। দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারছেন দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটি হচ্ছে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড, তিনি ভারত সফরে আছেন এবং ভারতের টেলিভিশনের সাথে তিনি একটি সাক্ষাৎকারে যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্য নিয়ে ব্যাপক সাড়া পড়েছে বাংলাদেশের মিডিয়ায়। প্রধান উপদেষ্টার পক্ষ কার্যালয় থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং আওয়ামী লীগ বগল বাজাচ্ছে যে তারা বুঝি ক্ষমতায় আবারও এলো বলে। তো এই বিষয়টি নিয়ে একটু কথা বলবো। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে প্রতিদিনই বাংলাদেশে এই সেনা অভ্যুত্থান হয়ে গেল, অমুক সেনাবাহিনীর ক্ষমতা নিয়ে নিল, অমুক আটক হলো, অমুক, মানে একটা ভয়াবহ অবস্থা। এবং এই শেখ হাসিনার এখনকার স্বপ্ন হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনী অভ্যুত্থান করে ডক্টর ইউনূস সরকারকে হটিয়ে হাসিনাকে আবার ক্ষমতায় বসাবে এবং মোটামুটি দেশে বিদেশে আওয়ামী লীগেরা এটা বিশ্বাস করে, এমন একটা পর্যায়ে এটাকে নিয়ে যাওয়া হয়েছে। তো এই সার্বিক এই বিষয় মূলত এই দুটি বিষয় নিয়ে আমার সঙ্গে কথা বলতে আজকে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, আমার চ্যানেলের নিয়মিত অতিথি কর্নেল মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম কনক ভাই, এবং আপনার দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা। অনেকদিন পরে আপনার এখানে চলে আসলাম, ভালো লাগলো, ধন্যবাদ। জি জি, ধন্যবাদ মুস্তাফিজ ভাই। এবং আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের আরেক প্রিয় মুখ মেজর সুমন আহমেদ। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সুমন ভাই। আপনাদের দুজনকে আসলে অনেকদিন পরে পেলাম, আর রমজানে এটা আমার প্রথম শো বোধহয় দিনের বেলায়, পরীক্ষার দিনের বেলায়। তো যেটি বলছিলাম, আমরা ওই তুলসী গ্যাবার্ডের এই প্রসঙ্গটা একটু যেতে চাই। আমার কাছে মনে হয়েছে যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে সেটাও অনেকটা মানে আননেসেসারিলি কড়া প্রতিক্রিয়া, আননেসেসারিলি মানে এর দরকার ছিল না এইভাবে রিয়াক্ট করার, বা আওয়ামী লীগের এত খুশি হওয়ারও কিছু আমি পাইনি। এবং আমি বাংলাদেশের মিডিয়াও আসলে প্রপারলি এটাকে ইন্টারপ্রেট করতে পারছে বলে আমার মনে হয় না। এবং আপনারা দুজনই জানেন যে শেখ হাসিনার দীর্ঘ 15 বছরের সাধনা ছিল বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে পশ্চিমাদের কাছে পরিচিত করাই দেওয়া, এবং সে নানা রকমের ঘটনা সে ঘটাইছে, নানা রকমের কিছু করছে। এবং আমরা আলোচনায় যাওয়ার আগে একটু গ্যাবার্ডের বক্তব্যটা একটু শুনি, মূল বিষয়টা যেটি নিয়ে এত আলোচনা হচ্ছে। Closer to India, Bangladesh, the subcontinent, we've seen a lot of political changes over there, a lot of violence over there, and several reports of attacks on minorities. Is the United States concerned about the situation there and the need for stability at all levels, not just political stability? Yeah, of course. The long time unfortunate persecution and killing and abuse of religious minorities, Hindus, Buddhists, Christians, Catholics, and others, has been a major area of concern for the United States government and, of course, President Trump and his administration. The talks are just beginning between President Trump's new cabinet coming in and the government of Bangladesh, but this continues to remain a central focus area of concern, once again, with the threat of Islamist terrorists and their overall effort, the global effort of all of these different groups that are really rooted in their same ideology, their same objective, which is to rule and govern with an Islamist caliphate. This obviously affects people of any other religion other than one that they find acceptable, and they choose to carry this out through very violent and terroristic means. তো মোস্তাফিজ ভাই, এটা হচ্ছে মূল বক্তব্যটা আর কি। আমি যদি বলি, আপনাকে দিয়ে শুরু করি, আপনি কিভাবে দেখছেন? যদি এর মধ্যে আরেকটু ডেভেলপমেন্ট আছে, মার্কিন একজন সিনেটর এসেছেন বাংলাদেশে, ডক্টর ইউনূসের সঙ্গে তার দেখা হয়েছে, সেনাপ্রধানের সঙ্গে দেখা হয়েছে, আপনার কাছ থেকে আপনাকে দিয়ে শুরু করি মুস্তাফিজ ভাই।
আহ, ধন্যবাদ। প্রথমেই আপনি যে লাস্ট যেটা বললেন যে ইউএস সিনেটর গ্যারি পিটার্স এই জি। গতকালকেই প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং উনি ক্যাটাগরিক্যালি বলেছেন, এটা বুঝতে হবে যে উনি কিন্তু হি ইজ রিপ্রেজেন্টিং প্রেসিডেন্ট ট্রাম্প। সো উনি বলতেছেন যে বাংলাদেশ সম্বন্ধে সংখ্যালঘু নির্যাতনের অনেক ভুল তথ্য আমেরিকাতে যায়। সো ভুল তথ্য কারা পাঠায় এটা এখন অবভিয়াসলি ক্লিয়ার। সো এতেই বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি তুলসী গ্যাবার্ডের আহ, আহ, যে বক্তব্য যেটা দিয়েছেন একটা কনফারেন্সে গিয়ে, কনফারেন্স থেকে 4টা দেশের একটা গোয়েন্দা প্রধানদের একটা ছিল, এবং এইটার যে যখন এটার লাস্টে যখন এটার একটা প্রেস রিলিজ হয় ওটার মধ্যে 39টা পয়েন্ট ছিল। এর মধ্যে শুধু 37 নম্বর পয়েন্টটা ছিল হচ্ছে নিউজিল্যান্ডে যে একটা মুসলিম নির্যাতনের ঘটনা শুধু ওখানে ছিল, আর কোনোটা নাই। সো আপনি বুঝতে পারতেছেন যে এটা কিন্তু এই এজেন্ডা, এই কনফারেন্সের এজেন্ডা কিন্তু এইটা না। কিন্তু এট দ্য সেম টাইম আপনি দেখেন যে তুলসী গাবার্ড বলতেছে, ফার্স্টে উনি বলেছে হচ্ছে লং টাইম, লং টার্ম ইজ নট লাস্ট 7 মান্থস। এটা হচ্ছে মানে উনি ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিচ্ছে, সরাসরি বলেন নাই, যেহেতু probably he is not representing Trump government for giving such speech এই ধরনের কোনো কিছু বলার জন্য। সো আমরা যেটা দেখতে পাচ্ছি উনি আবার লাস্টে বললো ইসলামিক খলিফা। তার মানে হচ্ছে আমরা ক্লিয়ারলি উনি না বললে আমরা বুঝতে পারছি হিজবুত তাহরি। এবং হিজবুত তাহরি আমরা যে কয়েকদিন আগে আমি নিজের লাইভে এবং বিভিন্ন জায়গায় বলেছি যে হিজবুত তাহরি যে তাদের যে সংগঠনটা, তারা যতই বলুক এটার পিছনে যে ভারতের একটা হাত আছে এটা না বুঝার কোনো কিছু নাই। তারা বোঝার চেষ্টা করতেছে না, এটা নিজে নিজে তারা নিজে নিজে করে নাই, এবং এটার আউটকামই হচ্ছে এটা। সো এখন একটা বুঝতে হবে, সে প্রথমে হচ্ছে এই ইয়াটা দিয়েছে এনডিটিভিতে। এনডিটিভি কার টিভি? এটা কিন্তু আদানির টিভি। আদানি কিন্তু বেনামে এই ইয়াটা কিনেছে, এই টিভি চ্যানেলটা কিনেছে। এট দ্য সেম টাইম আপনি এই জিনিসটা দেখেন যে তুলসী গ্যাবার্ড এখানে কিন্তু এর আগে আপনি জানেন কিন্তু উনি কিন্তু আগে ছিল হচ্ছে উনি ইউএস মিলিটারিতে ছিল, এবং উনি প্রথমে ছিল ডেমোক্র্যাট। ডেমোক্র্যাট থাকার পরে 2022 থেকে 24 পর্যন্ত ছিল স্বতন্ত্র, তারপর 24-এ উনি এসে হচ্ছে রিপাবলিকানদের টিকিট কেটেছেন। এবং এটা হওয়ার পরে এরপরে রিপাবলিকে জয়েন করে উনি কুইক একটা উত্থান হয়েছে, এবং সবাই বিশ্বাস করে এর পিছনে ইসরায়েলি লবি কাজ করতেছে, এবং ইসরায়েলি লবি এবং ইন্ডিয়ার সাথে খুব ক্লোজ। আরেকটা জিনিস উনি ভারতের আরেকটা মিডিয়াতে উনি বলেছেন যে উনি কৃষ্ণর যে অর্জুনের প্রতি যে উপদেশটা আছে গীতাতে, এটা তাকে খুব এক্সপায়ার করে। এবং কথাবার্তায় উনি ডাইরেক্টলি বলে নাই, কথাবার্তায় বোঝানোর চেষ্টা করছে উনি হিন্দু, বাট অ্যাকচুয়ালি না, উনি এটা হিন্দু। এটা উনি এবং আমি যেটা দেখলাম যে এনডিটিভি এবং এএনআই দুটো চ্যানেলেই তার ইন্টারভিউটা আমি দেখলাম, এবং দুটো চ্যানেলে কিন্তু তার উনি যে ভারতের নাগরিক, উনি যে হিন্দু, এই বিষয়টা নিয়ে কিন্তু স্পেসিফিক প্রশ্নই তারা করেছেন। তো মোস্তাফিজ ভাই, আপনি কি আমাকে একটু বলবেন যে ধরেন এই যে আওয়ামী লীগের কি খুশি হওয়ার কিছু আছে আপনি মনে করেন? মানে এই যে তুলসী গাবার্ড যা বলেছেন, এটা তো আসলে ট্রাম্পের যে ধারাবাহিক মানে প্রথম টার্ম যদি আমরা দেখি বা এখনকার যে অবস্থা, মানে এটা ট্রাম্পের পলিটিক্যাল একটা এজেন্ডা কিন্তু, না ইসলামিস্ট টেরোরিস্ট বা এই জায়গাটা। তো সেখানে হাসিনা যে গত 15 বছর ধরে বাংলাদেশকে ইসলামিক টেরোরিস্ট বানানোর যে চেষ্টা করলো, ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশকে যে পরিচিতি দেওয়ার চেষ্টা করলো, তার প্রেক্ষিতে আসলে এই কথাগুলো। এবং আপনি যেটি বলছিলেন যে তুলসী গাবার্ড কিন্তু স্পেসিফিক কোনো আনসারে যায় নাই, কিন্তু উনি কিন্তু দীর্ঘ সময়ের একটা ধারাবাহিকতা টেনেছেন, এবং তিনি আবারও ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের বক্তব্যের পুনর্ব্যক্ত করেছেন। তো আওয়ামী লীগ এত খুশি কেন, আপনি কি মনে করেন? কনক ভাই, প্রথমে যেটা বুঝতে হবে, ট্রাম্প যে গতবার যে যখন পাওয়ারে ছিল যে 4 বছর, সেই বছর শেষে দিকে কিন্তু সে বলেছিল যে ওয়ার অন টেরর ইজ ওভার, ওয়ার অন টেরর ইজ ওভার। এবং সে কিন্তু আফগানিস্তান থেকে পুল আউট করার প্রস্তুতিটা কিন্তু সে নিয়েছে, এবং বাইডেন প্রশাসন এটা অ্যাক্টিভ করেছে। এবং এই বছর যে তাদের যে এজেন্ডা ছিল, এজেন্ডার মধ্যে কিন্তু ওয়ার অন টেরর নাই। আরেকটা জিনিস জেনে রাখেন, আমি একটা বিশ্বস্ত সূত্র থেকে জেনেছি, সেটা হচ্ছে এই যে 4 জাতির যে কনফারেন্সটা হয়েছে এখানে তুলসী গ্যাবার্ড অ্যাকচুয়ালি ভারতকে বলেছে যে তারা এখন বার্মা অ্যাক্টকে অ্যাক্টিভ করতেছে এবং এটা নিয়ে কাজ করতেছে, এবং তারা যেন এটার মধ্যে কোনো প্রতিবন্ধকতা না সৃষ্টি করে। এখন বার্মা অ্যাক্ট করার পিছনে তাদের পার্টনারকে বাংলাদেশ ইজ দেয়ার পার্টনার। সো এইটাতে ভারত আবার হচ্ছে এই যে ওদের যে পাইপলাইন আছে চায়না এবং এটা, এর কিন্তু 11 পয়েন্ট সামথিং পার্ট, এটা আমার একটা লেখা আছে পার্সেন্টেজ তাদের ইনভেস্টমেন্ট আছে। সো এই কারণেই, এবং তারা আরাকান আর্মির সাথে তাদের কোনো খাতির নাই। সো এখানে তুলসী গাবার্ড গিয়েছে তাদেরকে অ্যাকচুয়ালি, এই জিনিসটা তো মিডিয়াতে ওইভাবে আসবে না, গিয়েছে হচ্ছে তারা যেন এই
এখানে যেন কোনো কিছু হাত না দেয়। এর হাত না দেয় কি জন্য? এখানে তো বাংলাদেশ এটা হচ্ছে পার্টনার, এবং আমেরিকান গভর্নমেন্ট অলরেডি ওয়ার এন্ড টেরোরিস্ট নো মোর ইন্ডিয়ার হাই এজেন্ডা। এটা হচ্ছে ইন্ডিয়ার এজেন্ডা হচ্ছে বাংলাদেশ। সো এখন আমরা সবাই জানি যে আওয়ামী লীগ লবি এবং মোদি লবি তারা দুজনেই রিপাবলিকানদেরকে যখন তাদের ফান্ড রেজিং এর মধ্যে তারা টাকা দিয়েছে, এবং আমরা সবাই জানি আমাদের জাতীয় ভাইরা জয় লবি ফার্ম নিয়ে করেছে, কোনো চেঞ্জ হয় না। না আমি আপনার আওয়ামী লীগের খুশি হওয়ার কিছুই নাই এখানে। না মুস্তাফিজ ভাই, ধরেন তুলসী গাবার্ড তো কিন্তু ধরেন ইন্ডিয়া গত 7 মাসে যে ন্যারেটিভস দাঁড় করাইছে যে বাংলাদেশে আসলে ইসলামিক টেরোরিস্টরা ক্ষমতায় আসছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, ইসলামী কি বলবো ইসলামিক খেলাফতের দিকে যাচ্ছে বাংলাদেশ, এগুলো তো তাদের প্রতিদিনের প্রচারণা। কিন্তু তুলসী গাবার্ড কিন্তু ওই লাইনে কিন্তু কোনো কথা বলে নাই। তিনি হচ্ছেন তার গভর্নমেন্টের যে পলিসি, এবং ধরো ওয়ার্ল্ড ওয়াইড ভাই সন্ত্রাসী সে ইসলামিস্ট হোক বা অন্য কোনো গ্রুপের হোক, এটা তো কোনো সভ্য দেশ এটা সমর্থন করবে না। মুস্তাফিজ ভাই, আমি আসি আপনার কাছে। সুমন ভাই, কিভাবে দেখছেন আপনি এই তুলসী গাবার্ডের এই বক্তব্য? আলটিমেটলি আওয়ামী লীগ অনেক খুশি, বা উনি কি এমন কিছু বলেছেন যে খুশি হওয়ার মতো আওয়ামী লীগের বা ইউনূস সরকারের জন্য আশঙ্কা? ভাই, এটা তো হলো গিয়া রিপিটেশন একটা। মনে আছে ওই যে ট্রাম্পের সাথে মোদির যে প্রেস কনফারেন্সটা হলো, যেটাতে তারা পুশ করে ভারতীয় এক সাংবাদিক প্রশ্ন করলো বাংলাদেশের ব্যাপারে, আর সেইটার ট্রাম্প বলল যে বাংলাদেশের ব্যাপারটার উত্তর দেওয়ার জন্য আমি মোদির হাতে ছেড়ে দিলাম। আর মোদি তখন রাশিয়া ইউক্রেন নিয়ে কি বলা শুরু করে দিল। তো এইখানে জিনিসটা, বাট কি হলো, ইন্ডিয়ান মিডিয়ার হাইপ হয়ে গেল যে বাংলাদেশে মোদির হাতে দিয়ে দিচ্ছে ট্রাম্প। এইখানেও জিনিসটা তেমন। আপনারা দেখবেন যে আমার যেটা ধারণা, তুলসী গাবার্ড বা এই ধরনের যাই আছে পশ্চিমা বিশ্বে যারা আছে, যাদের সামনে বাংলাদেশকে একটা ইসলামিক টেরোরিস্ট রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা, অন্য ধর্মের প্রতি বিদ্বেষী হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যে কাজ করে যাচ্ছে ইন্ডিয়ান এলিমেন্টস, তারা কিন্তু এই জিনিসটা একদম কন্টিনিউয়াসলি করে যায়। আপনি যে জিনিসটা বলছিলেন যে তারা খুব বড় ইনভেস্টমেন্ট সেখানে করছে, কিন্তু যে এই ধরনের কথা বলাবে সেটা জন্য তাদেরকে মিডিয়াকে ব্যবহার করা হয়েছে, প্রোপাগান্ডা চালানো হয়েছে বাংলাদেশে নির্যাতন 7 মাস ধরে। দেন দেখেন একটা জিনিস আমি মনে করি দর্শক সবাই জানে যে তুলসী গাবার্ড হচ্ছেন ইসকনের উত্তর আমেরিকার অন্যতম প্রধান পৃষ্ঠপোষক। ইসকন নামে যে সংগঠনটার ব্যাপারে বাংলাদেশে বেশ কিছুদিন আগে বড় ধরনের একটা তোলপাড় হয়ে গেল, উনি কিন্তু সেটার উত্তর আমেরিকার প্রধান পৃষ্ঠপোষক। তো তারা জানতো যে এই রিলেশনে সে আসবে। এখন ইসকন নিয়ে একটা ইস্যু তৈরির চেষ্টা তারা করছিল সেই চিন্ময় স্বামীকে দিয়ে। সেটা তো আমরা তখন মনে করছিলাম যে না, কিছু করতে পারে নাই, বাট এটা যে এই জন্য তারা জমা করে রাখছে সেই জিনিসগুলা আমরা হয়তো তখন বুঝতে পারি নাই। দেন মুস্তাফিজ একটু আগে এক্সাম্পল দিল, আপনি বললেন যে হিজবুত তাহরিরের জিনিসটা, আমরা জানি হিজবুত তাহরির অ্যাকচুয়ালি বড় কোনো সংগঠন নাই। যখন দরকার মেজর জিয়া যে এখনো পালায় আছে বাইরে, বিকজ তাকে ট্যাগ করা হয়েছিল সে হিজবুত তাহরিরের নেতা। তার এটা হচ্ছে পশ্চিমা বিশ্ব এবং ভারতের তৈরি একটা জুজু, যাকে ব্যবহার করে তারা মাঝে মাঝে বলে। তো এই ইনভেস্টমেন্ট গুলা তারা করছে, ইন্ডিয়া করবে। এবং তুলসী গাবার্ড যখন আসছে এখানে, আমি ধরে নিছিলাম যে এই ইস্যুতে তাকে দিয়ে তারা কথা বলাবে, যে আর তুলসী গাবার্ড বলতেই পারে তার ধর্মীয় একটা ভাবধারা সে প্রকাশ করতে পারে। কিন্তু ভারত যে এখানে যে খেলাটা খেললো, সেটাতে আমি বলবো শুধু ভারতকে অ্যাকচুয়ালি আমি দায়ী করব না, আমি বলবো আমাদের মধ্যে থেকে কিছু মিডিয়া, কিছু ব্যক্তি, আমরা এই হাইপটাতে বিভিন্ন সময় বুঝে না বুঝে কিছু কিছু করে ঘি ঢেলে তাদেরকে সাহায্য করছি, কিছু ব্যাপারে সাহায্য করছে। এবং এই জায়গাটাতে কিন্তু আমাদের বোঝা উচিত যে আমাদেরকে কি কেউ নাচাবে? ভারত কি আমাদেরকে নাচাবে? শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতিত লোকজন যারা এখনো দেশের প্রশাসনের ভিতরে বসে আছে, তারা কি আমাদের নাচাবে, নাকি আমরা আমাদের যে ন্যারেটিভ সেটাকে এস্টাবলিশ করব? তো তুলসী গাবার্ড আরেকটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, ক্যালিফাত তারা যেটাকে বলছে যে খিলাফত এস্টাবলিশ করার জন্য সেটাকে তারা আটকায় দিতে চায়, সেটা কিন্তু বলা হয়েছে গ্লোবাল পার্সপেক্টিভে, বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক নিয়ে সেটা বলা হয় নাই। না, এই ইন্ডিয়ান
কিন্তু তারা যে বলেন প্লিজ। না, এনডিটিভির রিপোর্টারের প্রেজেন্টের প্রশ্নটা খুব প্রভোকেটিভ ছিল। তুলসী গাবার্ড কিন্তু ওই প্রভোকেশনের মধ্যে ঢুকে নাই, কিন্তু উনি আনসার করেছেন কিন্তু ওভারঅল ওয়ার্ল্ড পার্সপেক্টিভে। জি জি এক্স্যাক্টলি, আপনি ঠিক বলছেন। এবং এখানে তারা অনেক বড় ইনভেস্টমেন্ট যেহেতু করছে, তাদের কিন্তু অনেক বড় স্বপ্ন ছিল সেই ইসকনের এই নর্থ আমেরিকার প্রধান পৃষ্ঠপোষক, তাকে দিয়ে এমন কিছু একটা বোমা ফাটাবে যেই বোমাতে আমরা কাত হয়ে যাব। তুলসী গাবার্ড সে ডিপ্লোম্যাটিক্যালি জিনিসটা বলছে, তার দিক থেকে যতটুকু বলছে, তার ট্রাম্প প্রশাসনের কথা। আরেকটা কথা ইম্পর্টেন্ট, তুলসী গাবার্ড কি বললো বা আরেকজন কি বললো সেটা না, মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের নীতিগুলা, বিদেশ নীতি যেটাকে আমরা বলি, সেটা কিন্তু সবসময় একটা সমান তালে চলে। সেখানে হঠাৎ করে আজকে কোনো একজনের কারণে তাদের অবস্থান তারা পরিবর্তন করবে সেটা কিছু নেই। বাট আমাদেরকে যে জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি চিন্তা করতে হবে যে ভারত আমাদেরকে যেই ধরনের একটা ছবি, আপনার প্রোগ্রামে আমি আগেও অনেকবার বলছি, বাংলাদেশের যে ছবি বা বহির্বিশ্বে দেখাইতে চায়, আমরা কেন সেই ছবির মডেল হব? আমার তো ভাই মডেল হওয়ার জন্য আপনি কনক ভাই অনেক সুপুরুষ, মোস্তাফিজ সুপুরুষ, আপনারা ভালো ভালো পোজ দেন, নিজস্ব পোজ দেন। ভারত আমার একটা মডেল দেখাবে যে সেইখানে আমি অমুক একটা জঙ্গি দেশ, সেইটার ন্যারেটিভের সাথে তাল মিলাই আমিও মাঝে মাঝে এমন কিছু কথা বলবো বা করব না যেটা তাদেরকে রসদ যোগাবে। এবং এই ক্ষেত্রে আমি মনে করি সরকারের যেই অবস্থান বা তারা সাথে সাথে একটা এখানে একটা প্রতিবাদ জানাচ্ছে ডিপ্লোম্যাটিক চ্যানেলে, সেটা ঠিক আছে, বাট সেটা শুধু ডিপ্লোম্যাটিক ভাবে বলে দিলেই হয়তো। কিন্তু আমরা যখন এটা নিয়ে বেশি বলি, আবার অনেক সময় আমরা সরকারকে দোষারোপ করি কেন প্রতিবাদ করলো না। দেখেন, প্রতিবাদ করবার দায়িত্ব কিন্তু আসলে আমার আপনার বাংলাদেশের সব লোকজনের। আমরা আমাদের যেই ধরনের প্ল্যাটফর্ম আছে সেটা ব্যবহার করে বলবো, এবং যে কোনো ভাষায় আমরা হয়তো বলতে পারি, অবশ্যই ভদ্র ভাষায় বলবো, কড়া করে বলবো। বাট সরকারকে কিন্তু একটা সার্টেন ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, কূটনৈতিক ভাষা ব্যবহার করে বলতে হয়। এবং সরকার যখন এটাতে কথা বলে একটু হাই টোনে, তখন কিন্তু ভারত একটু খুশি হয়ে যায়, বোধহয় ঘাবড়ে গেছে। বাট আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে চাই, ইনশাল্লাহ এই যেই কথা হয়েছে সেটা কথা হয়ে শেষ হয়ে গেছে। তাদের একটা স্টেটমেন্ট দেওয়া দরকার ছিল, হাজার পুশ করার পরেও এই মুখ থেকে তুলসী গাবার্ড সেই ধরনের কোনো ভয়ঙ্কর কিছু তারা যেটা আশা করতেছিল একটা স্টেটমেন্ট, সেটা বের করেন নাই। আওয়ামী লীগের এখানে গুড় খাওয়ার দরকার নাই, যেটা হবার সেটা হয়ে গেছে। বাট আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই ধরনের অপচেষ্টা ভবিষ্যতে যাতে না হয় এবং আমরাও যাতে সেটার প্লেয়ার না হয়ে যাই। না, তবে সুমন ভাই, ধরেন আমি যেটা দেখছি আর কি, যে আমাদের হিজবুত তাহরীর ঘোষণা দিয়ে পোস্টার করে মিছিল করার মতো দুঃসাহস দেখায় বাংলাদেশে। এবং আপনি হঠাৎ করে যদি দেখেন যে মানে অমুক এভাবে জামা পরলো কেন, অমুক এই ওড়না পরলো কেন, অমুক রোজা রাখে না কেন, রোজার দিনে পর্দা টাঙানো হোটেলে খাচ্ছে কেন, এই যে ধরেন কিছু, কি বলবো এটাকে, মানে আননেসেসারিলি কিছু উগ্র আচরণ যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড খুব সিরিয়াসলি প্রজেক্টেড হয়। এবং আমি তো বলবো যে তুলসী গাবার্ড যে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশে কিন্তু খ্রিস্টান নির্যাতনের কোন ঘটনা কিন্তু ওইরকম ভাবে নাই যেটা ইন্ডিয়াতে আছে। গত বছরের আপনার ক্রিসমাসের সময় কিন্তু ইন্ডিয়ান একটা 2-3টা গ্রামের খ্রিস্টানরা কিন্তু অসম্ভব নির্যাতিত হয়েছে। বুদ্ধিস্ট কোন নির্যাতনের কোন হিস্ট্রি কিন্তু বাংলাদেশে নাই, বা মানে হিন্দু মুসলিম যেটা আছে সেটা খুবই স্বাভাবিক। তো এবং তুলসী গাবার্ড কিন্তু প্রত্যেকটা রিলিজিয়ন মেনশন করছে, কিন্তু 4-5টা রিলিজিয়ন মেনশন করছে। জি জি, এখানে যদি কোনো ভাই আপনি বলেন, আপনার এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। বাট এখানে আমি বলি, মানে ওই পার্টটা কিন্তু আলাদা, ওইটা আমাদেরকে চিন্তা করতে আমরা কিভাবে সেই ন্যারেটিভটা পৌঁছাবো। অ্যাকচুয়ালি ভারতে কিভাবে মুসলিম নির্যাতন হচ্ছে, নাগপুরে কি হচ্ছে, প্রতিটা জায়গায় কি হচ্ছে সেই নির্যাতনগুলো, সেটা সেটা ধর্মীয় ভিত্তিতেও শুধু না, জাতিগত ভিত্তিতে সেই জিনিসটা পৌঁছানো দরকার। সেটার দায়িত্ব আপনারা যারা মিডিয়াতে আছেন তাদেরকে অবশ্যই পালন করতে হবে। বাট যেটা বললেন যে হিজবুত তাহরীর বা অন্যান্য যে জিনিসগুলা, কে কিভাবে জামা কাপড় পরবে, সামাজিক ব্যবহার কি হবে, সেই জিনিসগুলো নিয়ে হাইপ তোলা। বাট খেয়াল করে দেখবেন এগুলো কারা করতেছে। হিজবুত তাহরীর আমার জানা মতে কোনো সংগঠন নাই, এটা নামে চলে। যখন দরকার পুশ করা হয় কিছু লোককে, এবং কিছু ছবি আসছিল সেখানে, আওয়ামী লীগের নেতারা সেখানে জয়েন করতেছে, ছাত্রলীগের নেতারা সেখানে জয়েন করতেছে। এরাই কিন্তু ওইটা একটা ব্যবহার করে, ইসলামী নাম হিজবুত তাহরীর ব্যবহার করে তারা
এখানে খারাপ ব্যবহার করা, সামাজিক কিছু সমস্যার ব্যাপারে কথা বলা, তারপর ধরেন শাহবাগীরা যেই আন্দোলন বা অন্যান্য কিছু করলো, আমরা তো জানি যে এটা একটা সামাজিক সমস্যা, নারী নির্যাতন বা ধর্ষণ, বা সেইটাকে লাইমলাইটে আনবার জন্য নেগেটিভলি তারা যে এগুলা থাকবে, আমাদেরকে সচেতন হলে আমরাই আইডেন্টিফাই করতে পারবো এই অ্যাকচুয়ালি কারা এগুলা করতেছে, তাদেরকে আলাদা করে ফেলতে হবে। জি, আমি একটু অন্য প্রসঙ্গে যাই। মোস্তাফিজ, আপনার কাছে একটু আসি যে আহ, মানে দর্শকদেরকে আমরা মানে অভয় দিতে চাই যে যে পত্রিকায় যাই লিখুক বা আওয়ামী লীগ যাই বলুক, তুলসী গাবার্ড ভারতীয় বংশোদ্ভূত হন বা তিনি হিন্দু ধর্মের হন, তিনি মার্কিন যে সংবিধান, মার্কিন যে রাষ্ট্রীয় পলিসি, তার মধ্যেই তিনি আবর্তিত হবেন। মানে তুলসী গাবার্ডের কাছ থেকে ইন্ডিয়ারও বিশেষ সুবিধা পাওয়ার কোনো সুযোগ নাই, আর বাংলাদেশেরও মানে তার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নাই। মানে এতটুকু অন্তত মানে বুঝতে হবে আর কি, যে তুলসী কাবাড হিন্দু বা তুলসী কাবাড ইন্ডিয়ান বংশোদ্ভূত, তার মানে এই না যে এটা বাংলাদেশের মতো করে ভাবলে হবে না আর কি। ওনার বাড়ি গোপালগঞ্জ, উনি তাই না, জি। ওনার বাড়ি গোপালগঞ্জ, উনি শেখ ধর্মের অনুসারী, তো উনি সব তো এগুলা মনে হয় ভাবা ঠিক হবে না। তো মোস্তাফিজ কিছু যোগ করতে চান? হ্যাঁ, জাস্ট আমি শুধু এইটিকি বলতে চাচ্ছি, ওই যে আমি তখন যেটা বলতেছিলাম যে সবাই তাকে হিন্দু হিসাবে ইয়া করতেছে, বাট আমি তো ওনার ফেসবুকে দেখলাম, আজকে ঢুকে দেখলাম যে গত ক্রিসমাসে হাজবেন্ড সহ একটা ভেরি ক্রিশ্চিয়ান একটা ইয়া দিছে আর কি, যে ইয়া বলে। তো আমি মনে করি যে তাদের কাছে মানে আমি ওনাকে খ্রিস্টান যেহেতু, তার ইয়ারা কিন্তু কেউ মানে তার মা শুধু হিন্দু ধর্মে ইয়া হয়েছিল এবং হি ওয়াজ ইন্সপায়ার্ড, এবং পরবর্তীতে ইসকনের সাথে আমার মনে হয় উনার এই ধর্ম রিলিজ জিনিসটা উনি পলিটিক্যাল কারণেই ব্যবহার করতেছে এখানে। এটা নিয়ে ডক্টর ইউনূসের প্রশাসন যে একটা ইয়া দিয়েছে, এইটার আমি বলবো যে পজিটিভ দিক যে আছে, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা নিয়ে যে ইন্ডিয়া এবং বাংলাদেশি মিডিয়া, আমি খুব শকড হয়েছি অ্যাকচুয়ালি, বাংলাদেশি রেগুলার মিডিয়া এইটা নিয়ে কিন্তু যে সমস্ত ইয়া দিয়েছে তারা আশঙ্কার কথা জানিয়েছে। বাট আমি মনে করি এখানে আশঙ্কার কথা কোনো কিছুই নাই। এই যে এর 18 তারিখে এই যে মার্কিন সিনেটর এসে যে কথাটা বলেছেন, এটা কিন্তু সব ক্লিয়ার করে দিচ্ছে। বাট এখানে ইয়ার কিছু নাই। আরেকটা জিনিস হচ্ছে যে তুলসী গ্যাবার্ডকে এই কথাটা মানে যে স্টেটমেন্টটা প্রফেসর ইউনূসের ইয়া থেকে দিয়েছে, এটার কারণে তুলসী গ্যাবার্ড উইল গেট এ মেসেজ। এট দ্য সেম টাইম আপনি দেখেন যে ফ্রেঞ্চ এম্বাসি আবার এটা শেয়ার করেছে, বাংলাদেশ গভর্নমেন্ট যে প্রতিবাদ লিপিটা দিয়েছে, এবং ট্রাম্পের কিছু নীতিমালা অলরেডি ইউরোপিয়ানরা অপছন্দ করতেছে, এবং এটার এক কারণেই কিন্তু ফ্রেঞ্চ এম্বাসি কিন্তু এটা শেয়ার করেছে কিন্তু, বা আমেরিকার এগেইনস্টে তারা কিন্তু নর্মালি এই ধরনের কাজ করে না। বাট এটার মানেটা হচ্ছে যে তুলসী গাবার যে কাজটা করেছে ইজ রং, ইট ইজ ইউরোপিয়ানরাও এটা বুঝে। সো এটা বুঝার পরে গভর্নমেন্টও এটা বুঝবে, এবং ফিউচারে এই আওয়ামী লীগ বা মানে মোদী সরকার যাকেই বাংলাদেশের এগেইনস্টে দু একটা কথা বলানোর চেষ্টা করবে, তারা এটা মাথায় রাখবে যে গভর্নমেন্ট সরকারি ভাবে এখন আর ওই আগের ইয়া নাই, এখন যে একটা স্ট্রং গভর্নমেন্ট আছে এবং ওটার প্রতিবাদ আসতে পারে। সো এটার একটা ভালো ইম্প্যাক্ট আছে, এবং আমি মনে করি এটা থেকে ভয় পাওয়ার কোনো কিছুই নাই। ধন্যবাদ। না তো ওইটাই আর কি। এবং আমার আমার মনে হচ্ছে ডক্টর ইউনূস সরকারের আরেকটু কঠোর হওয়া উচিত। এই যে হিজবুত তাহরির, এই যে কথিত তৌহিদি জনতা, এই যে আননেসেসারিলি যে বিষয়গুলো মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের ইমেজকে নষ্ট করতেছে, এই জায়গাটা আর একটু সিরিয়াস হওয়া উচিত। আর মানে আওয়ামী লীগের এত খুশি হওয়ার কিছু নাই। আমেরিকা আর নতুন যে মানে প্রেসিডেন্ট ট্রাম্প আসার পর থেকে কিন্তু পুরো বিশ্বে নতুন এক কিছু মেরুকরণ হচ্ছে। এখনো আসলে এটা চলমান। সো আমাদের এখনো মানে কোনো মন্তব্য করার মতো পরিস্থিতিতে আসে নাই। প্রণব ভাই, একটা জিনিস দেখেন যে এর আগের বছর আগে যখন যে টার্মের সময় যে ছিল, উনি কিন্তু নতুন করে কোনো যুদ্ধ লাগায় নাই। দিস ইজ এ ভেরি পজিটিভ থিং। আমি যদিও আমি ডেমোক্রেটদের ইয়া দিয়েছি, অ্যাকচুয়ালি ডেমোক্রেট না আমি একটা এবং আপনি ওই দিন দেখছেন কিনা যে সাংবাদিকরা জিজ্ঞেস করছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পকে যে জার্মানিতে তো নির্বাচন তুমি কিভাবে দেখতেছো, উনি বলছে আমি আমার দেশ নিয়ে চিন্তায় বাঁচি না, জার্মানি আমি কি করবো। হ্যাঁ, তো আর এই পলিসি গুলো ভালো, এটা আমি এটাই দেখেন যে এই পলিসি গুলো ভালোর একটা জিনিস হচ্ছে উনি শুধু মানে আউটসাইড আমেরিকা এটা নিয়ে ওইটাতেই চিন্তা করবেন, যে সমস্ত রানিং প্রজেক্ট আছে ওগুলা ছাড়া উনি নতুন প্রজেক্ট নেবেন, এবং নতুন প্রজেক্ট গুলা রানিং প্রজেক্ট গুলো যত তাড়াতাড়ি সম্ভব শেষ করবেন। এবং বর্তমানে এই আরাকান বার্মা এক কিন্তু রানিং প্রজেক্ট আছে, দে আর অলরেডি অন।
সো ইট হ্যাজ টু বি ফিনিশ। সো এটাতে কিন্তু আমরা তাদের পার্টনার, সো এটা ধরে নিতে হবে যে তারা বাংলাদেশ সরকারকে এটার ব্যাপারে পুরা মানে ইনক্লুসিভ রাখবে তাদের জন্য। আস্থায় রেখেই বাংলাদেশের কারেক্ট, প্রতি আস্থা কারেক্ট, রেখেই তারা এগিয়ে যাবেন। তো কারেক্ট। আমার মনে এখানে হয় যে তুলসী গ্যাবার্ড বা কেউ কোনো কিছু যেটা বললো এটা আর নিয়ে খুব একটা ইম্প্যাক্ট আমি করবে না। মাঝখানে ভুলে গেছিলাম, যেটা আমি বলছিলাম যে তুলসী গাবার্ড তো সব প্রণোদিত হয়ে কিছু বলে নাই, কিন্তু কোনো কারেক্ট, স্টেটমেন্ট কারেক্ট, দেয় নাই, কিন্তু মানে কারেক্ট, এনডিটিভির রিপোর্টার প্রভোকেটিভলি তাকে এই প্রশ্নটা করছে। কারেক্ট, কারেক্ট। প্রভোকেটিভ এই প্রশ্নের উত্তরে তিনি কিছু কথা বলেছেন, তাও তিনি ওয়ার্ল্ডের আসপেক্টে বলেছেন। তো আমরা দর্শক, আমরা এই তুলসী গাবার্ডের বক্তব্য নিয়ে একটা ডিপ্লোম্যাটিক অ্যানালাইসিস করব আগামী পরশুদিন। এইটা একটা পরিকল্পনা আছে আরো বিস্তারিত ভাবে, আশা করি পাশে থাকবেন। তো আমরা এখন অন্য প্রসঙ্গে যাই। এই যে বাংলাদেশের সেনা অভ্যুত্থান তো ভাই হয়ে গেল ভাই, প্রতিদিন শুনতেছি সেনা অভ্যুত্থান, অমুক জেনারেল অ্যারেস্ট, অমুক জেনারেলকে নজরবন্দি, মানে একটা হুলুস। মানে আওয়ামী লীগের দেখেন এখন, আওয়ামী লীগ আমেরিকার উপরে সওয়ার হতে চাচ্ছে আর সেনাবাহিনীর উপরে সওয়ার হতে চাচ্ছে। শেখ হাসিনা স্বপ্ন দেখছে যে সেনাবাহিনীতে একটা অভ্যুত্থান হবে, সেটা হয় জেনারেল ওয়াকার করুক বা জেনারেল ফয়েজ করুক বা জেনারেল অমুক করুক বা জেনারেল গ করুক বা ঘ করুক, একটা অভ্যুত্থান হচ্ছে এবং আওয়ামী লীগ আবার চলে আসতেছে, এরকম একটা মানে ব্যাপার কিন্তু প্রচারণায় আছে। বিষয়টা আপনি কিভাবে দেখেন? সেনাবাহিনীকে আসলে কোনো অভ্যুত্থান করবে? মানে সেনাবাহিনীতে অভ্যুত্থানের সম্ভাবনা কতটুকু মনে করেন আপনি? হাসিনাকে, অন্তত হাসিনাকে পুনর্বাসনের জন্য। মানে গত সপ্তাহ ধরে আমার কাছে লোকজন লাগাতার ইনবক্স করতেছে, এখানে লিঙ্ক পাঠাচ্ছে, ওখানে লিঙ্ক পাঠাচ্ছে, যে সেনাবাহিনীর ভিতরে একটা এই ধরনের একটা কি বলে, এই ধরনের একটা কু হয়ে যাচ্ছে। বাট এটা একটা সর্বৈব মিথ্যা ছাড়া কোনো কিছুই নয়। এবং সবচেয়ে আমি এখানে একটা জিনিস বলবো যে একে ফজলুল হক এবং ভাসানীর একটা কথা আছে, একটা হচ্ছে যদি দেখো যে ভারতীয় দাদারা আমার প্রশংসা করছে তাহলে দূরে নিবা যে আমি দেশের এগেনস্টে কাজ করতেছি। সো আর তারা যদি আমার এগেনস্টে বলে তার মানে আমি ঠিক দেশের জন্য ঠিক কাজ করতেছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি তারা প্রফেসর ইউনূসের এগেনস্টে কথা বলতেছে, কিন্তু জেনারেল ওয়াকার আবার হিরো। এখান থেকে আপনারা কি যে জিনিসটা বুঝে নিতে পারেন। তো আমি যেটা বলবো যে বর্তমান সেনাবাহিনী এত ঝড়ঝঞ্ঝার পরে আমার মনে হয় এখন আমরা সঠিক লাইনেই আছি। যদি কোনো স্পেশাল ইমার্জেন্সি কোনো সিচুয়েশন না হয় তাহলে ইনশাল্লাহ প্রফেসর ইউনূসের পুরা কন্ট্রোলেই সবকিছু থাকবে, এখন পর্যন্ত আমি যতটুকু জানি। বাট সেনাবাহিনীর ভিতরে এখন এই ধরনের কোনো কু হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না, কারণ কু করতে হলে একটা গ্রাউন্ড লেভেলের সৈনিক থেকে শুরু করে জুনিয়র অফিসারদের ইনভলভমেন্ট লাগবে এখানে। আমরা সবাই জানি যে সিনিয়র অফিসার যারা ছিল তারা একটা বড় অংশ গুম খুনের সাথে জড়িত, তারা এখনো সার্ভিং। সো এটার মধ্যে তাদের আস্থার একটা সংকট আছে। এই আস্থার সংকটের মধ্যে সেনাবাহিনী মানে আহ, ক্ষমতা নিয়ে নিবে এটার কোনো সম্ভাবনা নাই। নিলে একটা রক্তারক্তি হবে। আর আমি যেটা যতটুকু বুঝি জেনারেল ওয়াকার কোনো ব্লাড শেডের পক্ষে যাবেন না। সো আমি মনে করি, তবে হ্যাঁ, জেনারেল ফয়েজের নামে যে ইয়াটা আসছে, উনি কি বলে, উনি নাকি কি বলে জামাতের সাথে ইনক্লাইন্ড এবং উনি পরবর্তী সেনা প্রধান হয়, এই ধরনের একটা গুঞ্জন আছে। আবার অনেকে বলে উনার মিসেস যখন মেডিকেল কলেজে পড়তো তখন জামাত ইসলাম করতো। বাট এগুলো আমি মনে করি এটার কোনো সত্যতা, আমি উনার সাথে ক্লোজলি মিশেছি, আমার এই ধরনের কোনো কিছুর ইয়া দেখি নাই। শুধু আমার জেনারেল ফয়েজের এগেনস্টে একটাই আমার কমপ্লেন, সেটা হচ্ছে জেনারেল হামিদ চলে যাওয়ার পরে আয়না ঘরে যত কিছু আপনারা দেখতেছেন ধ্বংস এগুলো উনি উনি করেছে, এবং উনি করেছে অ্যাডভাইস ফ্রম জেনারেল ওয়াকার। এবং এইটাই উনি বুঝতে পারেনি যে, আমি বলবো উনি বুঝতে পারেনি যে নর্মালি ওনার যুক্তি হচ্ছে সরকার যখন চেঞ্জ হয় তখন দেখা যায় ডিজিএফআই এনএসআই তাদের নিজেদের লোকজনকে নিয়ে আনে। বাট একটা জিনিস বুঝতে হবে, আগে কখনো সেনাবাহিনী গুম খুনের সাথে জড়িত ছিল না। তো গুম খুন একটা ক্যাপিটাল ক্রাইম, এই ক্রাইমের যদি এভিডেন্স আমি আহ, যদি আমি ধ্বংস করে দিই, ইউ আর সাবজেক্ট টু দ্যাট ক্রাইম অলসো, ইটস এ পানিশেবল অফেন্স। সো আমি মনে করি যে সেনাবাহিনী বর্তমানে যে সিচুয়েশন আমি দেখতেছি তাতে দে আর আন্ডার কন্ট্রোল। শুধু একটাই আমার সমস্যা ইয়া পড়লাম যে যারা আপনারা জানেন যে 300-র মতো অফিসার আছে যারা ভুক্তভোগী, যারা এই সময়ে চাকরি হারিয়েছে, এখন তাদেরকে বিভিন্ন প্যাকেজ ট্যাকেজ দেওয়া হচ্ছে যে ইয়াতে। এবং প্যাকেজের একটা সমস্যা নাকি আবার আমি সবাই বলছে যে জেনারেল ওয়াকার তোমাদেরকে এত কিছু দিবে যে তোমরা তো মুস্তাফিজ যখন এই এই সমস্ত কথাবার্তা বলে তার প্রতিবাদ কেন করো না আর কি।
তা আমি অ্যাকচুয়ালি চাই যে অফিসাররা আমার প্রতিবাদ করুক আমার এগেনস্টে, যদি তাদেরকে ইনস্টেট করা যায়। বাট ইটস দ্য লাইটার পার্ট। বাট আমি মনে করি যে বাংলাদেশ আর্মির যে এখন বর্তমান সিচুয়েশন আছে, ইটস কোয়াইট আন্ডার কন্ট্রোল অফ প্রফেসর ইউনূস। থ্যাংক ইউ। সুমন ভাই, আপনি কিভাবে কি মনে করেন যে মানে বাংলাদেশে সেনা অভ্যুত্থানের সম্ভাবনা কতটুকু, বা হাসিনার যে স্বপ্ন দেখছে আপনি কি মনে করেন পরিস্থিতি? হাসিনার স্বপ্নে আসলে আমি তো কখনো যাইতে পারি না, মানে তো তাহলে তো সে ঘুম ভেঙে যেত। তো আমি আপনাকে কিছু জিনিস বলি, আমার কাছে কিছু ইনসাইড ইনফরমেশন আছে, সেগুলো শেয়ার করব। তার আগে বলি, এটা অ্যাকচুয়ালি হাসিনার স্বপ্ন না মনে হয়, বা ভারতের স্বপ্ন না যে সেনাবাহিনীর ভিতর থেকে কেউ অভ্যুত্থান করবে। কে অভ্যুত্থান করবে? মানে এখন তো যেটা সেনাবাহিনীর সেট আপটা বসানো আছে, সেই জেনারেল তো হাসিনার বসানোই জেনারেল, তাই না? তার বিরুদ্ধে যদি কেউ অভ্যুত্থান করে, সেটা তো হাসিনার এগেন্স্টের লোকের করবার কথা, যদি আপনি ওইভাবে জিনিসটা দেখেন। বাট এই ধরনের কোনো অভ্যুত্থান বা কোনো কিছু না। এখানে যেটা আমার মনে হয় তারা চাচ্ছে বা চিন্তা করতেছে, সেনাবাহিনীটাকে ভেঙে দিতে। সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে এই ধরনের গুজব ছড়ায় সেনাবাহিনী সম্পর্কে, সেনাবাহিনীর কমান্ডের ভিতরে একটা অনাস্থা তৈরি করা, জুনিয়র কমান্ড এবং সিনিয়র কমান্ডের মধ্যে দূরত্ব তৈরি করা, সবার মধ্যে একটা মানে শেকিনেস যে এমন কি কিছু হচ্ছে, সেটা একটা পার্ট। আরেকটা হচ্ছে এই সুযোগে আমাকে আপনাকে বলবার সুযোগ, থ্যাঙ্কস আলহামদুলিল্লাহ আমরা কেউ এই ধরনের কোনো ফাঁদে পা দেই নাই, বাট তারা আশা করতেছে আমরা বলবো কি হচ্ছে সেনাবাহিনীতে, এটা কি হচ্ছে, জেনারেল ওয়াকার সাবধান সাবধান হয়ে যান, এইসব করবেন না, এই ধরনের ফালতু কথা আমরা বলবো। বাট আমরা আলহামদুলিল্লাহ, আমি যতটুকু দেখছি বাংলাদেশের মিডিয়া এই জিনিসটা তারা আমলে নেয় নাই। এখন তাদের তো সবসময় চেষ্টা থাকবে, তারা তো হচ্ছে বাংলাদেশে এই যে এত বড় একটা বিপ্লব আমাদের হয়ে গেল, এত বড় অর্জন যেটা আমরা প্রসেসে আছি এখনো, সেটা তো ইন্ডিয়ার জন্য এত বড় থাপ্পড় তো সে 1962-তে চায়নার কাছে যখন যুদ্ধে হেরে গেছিল তারপর তো খায় নাই। এখন এই থাপ্পড় সে খেয়ে সে তো হজম করবে না, সে চাবে যে বাংলাদেশে কিভাবে আবার তার গ্রিপের মধ্যে চাকর হিসেবে ব্যবহার করা যায়, যেটা 15 বছর ব্যবহার করছিল। কিভাবে পারবে? বাংলাদেশের জনগণ যদি স্প্লিটেড হয়ে যায়, ভিন্ন মতে আপনি আমি আমরা মারামারি কাটাকাটি একজন আরেকজনকে গালিগালাজ শুরু করে দিই, অথবা বা তার সাথে সাথে যদি সেনাবাহিনীটা একদম দুর্বল হয়ে যায়, একটা আনসার টাইপের সেনাবাহিনী হয়ে যায়, যেখানে কমান্ড কন্ট্রোল কোনো কিছু নেই, যেখানে শুধু সারাদিন ষড়যন্ত্র চলতেছে, একজন আরেকজনকে বিশ্বাস করতে পারতেছে না। আজকে যদি, আমি কখনো বলি না যে ভারতের সাথে বা প্রতিবেশীর সাথে যুদ্ধ হবে, এটা আমরা কখনো চাই না, এবং সেই রাস্তা আমাদের প্রথম রাস্তা না। বাট আজকে তাদের জন্য সব থেকে কমফোর্টেবল কি ভারতের জন্য, মোদির জন্য, হাসিনার জন্য, আওয়ামী লীগের জন্য, যে তারা সব থেকে দুর্বল একটা সরকার, দুর্বল একটা সেনাবাহিনী এবং বিভক্ত একটা জনগণ বাংলাদেশে দেখতে চায়, যেখানে ঐক্য নাই। যেই জিনিসটা হচ্ছে ভারতের নাই, তারা চায় সেই জায়গায় ফেলতে। তখন সংখ্যানুপাতিক 12 বিপরীতে 1 ভাগ করে তারা তখন বাংলাদেশের উপর যে কোনো সার্জিক্যাল কিছু করবার চিন্তা করতে পারে। আমি বলি নাই তাদের সেই দুঃসাহস এখন আছে, বাট চিন্তা করতে পারে যে ঠিক আছে, চিকেন নেক করে এত চিল্লায় কোনো সার্ভার, ওকে চিকেনের নেকটা আরো বড় করে ফেলে আমি চিন্তা করছি। বাট সেই চিন্তা করবার আগে তাদের কি দরকার? সেনাবাহিনীকে বিভক্ত করা দরকার, দুর্বল করা দরকার, আমাদের নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করানো দরকার, ইউনূস সরকারকে বলা তোমরা ব্যর্থ সরকার। হাজার কিছু দ্রব্যমূল্যের দাম কমে গেছে, তারপরও না দ্রব্যমূল্যের দাম কমে নাই, এইসব বলা। সেই জন্য তারা এটা ছড়াচ্ছে এই ধরনের 2 দিন পর পর আর্মিতে এই সমস্যা। এর মধ্যে আবার দেখলাম মিস্টার গোলাম মোল্লা রনি, উনিও জয়েন করছেন, আজকে গতকালকে জয়েন করছেন। আমি হাততালি দিচ্ছি একজন ওনাকে, উনি যে জয়েন করছেন, এবং সম্ভবত উনি তির্যক কিছু কথা আমার সম্পর্কে বলার চেষ্টা করছেন। আপনি অনেক বড় মাপের মানুষ, আমার সাথে দেখা হয় নাই, প্লিজ আপনি মিস্টার গোলাম মোল্লা রনি যেখানে ছিলেন হঠাৎ করে আবার উঠে আসছেন, আমি ক্লাব দিয়ে স্বাগত জানাচ্ছি। বাট প্লিজ চেষ্টা করবেন না আমাদের আর্মির কমান্ডকে, এখন যে কমান্ড হাজার ভালো হোক, হাসিনার বসানো হোক, বাট তারা এখন পর্যন্ত প্রমাণ করে গেছে যে তারা হাসিনাকে খেদানোর জন্য আমাদের জনতার সাথে শেষ পর্যন্ত হলো সাথে দিছে। আমি 3 তারিখের কথা বলতেছি, তার আগে আমিও জানি আমার অনেক কষ্ট হয়েছে, কেন 22 তারিখের সেই মিটিং এই ধরনের কথা হইলো, আমার অনেক কষ্ট আছে। বাট তারপরে এখন পর্যন্ত তারা আছে, আমরা তাদেরকে সমালোচনা করবো। আমি আর্মিকে ভালোবাসি, আমার রাইট আছে আর্মিকে সমালোচনা করার। আমি এই
ছাত্র জনতা এবং ছাত্র উপদেষ্টা তাদেরকে ভালোবাসি, আমার দরকার আছে তাদেরকে সমালোচনা করে সঠিক পথে রাখবার জন্য, কিন্তু আমি চাবো না যে তারা মারামারি করুক, সেটা হচ্ছে আমার পয়েন্ট। আর কিন্তু সুমন ভাই, আমি যদি একটা বিষয় যোগ করি, আপনি যদি গত এই 1-1.5 মাসের মধ্যে যদি আপনি যদি দেখেন যে জেনারেল ওয়াকারের যে বক্তব্য, সতর্ক বার্তা, উনি মানে এনাফ ইজ এনাফ, উনি সতর্ক করতেছি, পরে আমাকে বলতে পারবেন না যদি কিছু হয়, এই যে লাইনের বক্তব্য, ইউএন তদন্তে সহযোগিতা চাইলো, আর্মি সহযোগিতা করে নাই, যেটি রিপোর্টে মেনশন করা আছে, ইউএন যেই প্রতিক্রিয়া দিয়েছে, তার প্রতিবাদ পত্র যে পাঠিয়েছে সেনাবাহিনী থেকে, সরকার জানে না, সেনাবাহিনী সরাসরি পাঠিয়ে দিয়েছে। তো এক ধরনের ছন্দ পতন কিন্তু আইএসপিআর এর যেসব বক্তব্য, আইএসপিআর যে পরপর 2-3টা বিবৃতি দিল, তো এই জায়গাগুলো মিলিয়ে আপনি অর্থাৎ জনমনে আশঙ্কা তৈরি হওয়ারও কিন্তু কারণ আছে। কিন্তু আপনি যদি আপনার কনসার্ন, এবং আমি বুঝতে চাচ্ছি আপনিও একই লাইনে, আপনি চান না যে জনমনে আশঙ্কা তৈরি হোক, তাই তো? আমিও চাই আপনি যে সেই জায়গায় আপনি চান যে ম্যাচিউরড ওয়েতে ডিলিং, আর ওই জায়গাটাতে ওনার ওই সতর্কবার্তা, সেটা নিয়ে যেহেতু ভিন্ন মত আছে বিভিন্ন, আমি ওই জায়গায় যাব না। বাট আমি ইউএন এর যে পার্টটা আপনি বলছেন, ইউএন এর প্রথম কথা, ইউএন মানবাধিকার কমিশন যে রিপোর্টটা তৈরি করেছে, সেটা শুধু চমৎকার একটা রিপোর্ট আমি বলবো না, সেটা কিন্তু একটা সুদূর প্রসারী ইম্প্যাক্ট আছে। মানে কি, আপনি আইডেন্টিফাই করতে পারছেন, সারা বিশ্বকে জানাতে পারছেন কি হয়েছিল, আপনি মামলাগুলো সেটার উপর ভিত্তি করে করতে পারছেন, আপনি দেশি যে কমিশনগুলো তৈরি হয়েছে 6টা কমিশন, সে তার কার্যপরিধি কোন জায়গায় কি আসলেই করা দরকার এই ধরনের ঘটনা ঠেকানোর জন্য, তারও একটা গাইডলাইন পাচ্ছে। দেন নেক্সট যে গভর্নমেন্ট, বা লোকে বলে গভর্নমেন্ট ইন লাইন, বিএনপি ও জামাত বা যে কেউ হোক, তারা কিন্তু জানছে যে ভাই কোন পর্যন্ত করা যাবে, কোন পর্যন্ত করা যাবে না। সুতরাং এই ইউএন এর রিপোর্টটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই, এবং এটা একটা যুগান্তকারী কাজ সরকারের হয়েছে। বাট একই সাথে আমি বলবো, মিস্টার ভলকার টার্কের যেই বক্তব্যটা পরে 12ই মার্চেই তো উনি দিলেন বিবিসি হার্ড টকে স্টিফেন সাকুরের সাথে, এখন সেইটার ব্যাপারে আমার মনে হয় একইভাবে ভারত এবং অন্য সবাই আরো বেশি হাইপ দেখায়, অথবা আওয়ামী লীগের লোকজন আরো বেশি দেখেন। প্রথম কথা, আর্মি যে প্রতিবাদ পাঠাইছে সেটার ব্যাপারে তাদের বক্তব্য, আমি হইলে আমাকে জিজ্ঞাসা করলে, আমি তো সেই কমান্ডে কখনো যাইতাম না, যাব না, আমি কখনো সেটা দিতাম না। বাট হয়তো তাদের দিক থেকে আমি এক জায়গা থেকে জিজ্ঞাসা করার চেষ্টা করা হলো, তখন তারা বললো যে আমরা তো শেষ পর্যন্ত কেউ বলতেছে না, আমরা বাধ্য হয়ে, তোমরা কিছু বলতেছে না, আমরা তো বাধ্য হয়ে তখন বলতে এসছে। এখন আমার কথা হলো, দেখেন আমরা বলি নাই কেন, আমরা এই জিনিসগুলো নিয়ে বলতে চাই নাই। বাট বিবিসি সেই হার্ড টকের কথাটা যদি আপনি খেয়াল করেন, স্টিফেন সাকুর কিন্তু ভলকার টার্ককে পুশ করতেছিল, ওই যেমন এনডিভি সাংবাদিক পুশ, যে তোমরা ইউএন তো কিছু করতে পারতেছো না, কোথাও সাফল্য নাই, গত 16-17 বছরে তোমরা ফেলিয়ার। তখন সে বলল, তখন তার বলার দায়িত্ব যে একটা সাকসেস দেখানো, সাকসেস কোথায়, বাংলাদেশের উদাহরণটা টানলো। তো উনি যে কথাটা বলে ফেলছেন যে আমরা ইনভলভ ছিলাম, এবং আমি ইনভলভ ছিলাম আর্মিকে বলা যাতে তারা এই ভায়োলেন্স বা অন্য কিছুতে জড়িত না হয়। উনি যে কথাটা বলছেন, এই ধরনের একটা কথা আমি জানি বলা হয়েছিল, বাট এখানে দুইটা জিনিস আছে, এবং আমার মনে হয় এই কারণে আর্মি বলছে, এবং এখন পর্যন্ত আমি কিছু দেখি না ইউএনডিপি কেও তো তারা আলাদা একটা লেটার পাঠাইছে, বা মানবাধিকার কমিশন সেটার রিজয়েন্ডারের কোন উত্তর দিছে, যেটা ফ্যাক্ট আমি জানি। এবং সেখানে ভলকার টার্ক কিন্তু খারাপ করে কিছু মিন করেন না, উনি বলার চেষ্টা করছে ইউএন পারে। এখন সেটা সুবিধা নিয়ে যখন আওয়ামী লীগ এবং অন্য সবাই কি বলার চেষ্টা করছে, দেখেন কিন্তু ভয়ঙ্কর জিনিস, ও ছাত্ররা তো কোনো আন্দোলন করে নাই, দেশের জনগণ তো কোনো আন্দোলন করে নাই, এটা তো আন্দোলন ছিল না, এটা ছিল ইউএসএআইডির সেই $29 মিলিয়ন দিয়ে ছাত্রদের দেওয়া হয়েছে, আর আর্মি আমাদের সাথে ছিল, সেই আর্মিরে জাতিসংঘ, বাইডেন প্রশাসন জাতিসংঘরে বলে সেই আর্মিরে ধমকাইছে, তখন শুধুমাত্র ভয়ের চোটে আর্মি যে সে তার মিশন বন্ধ হয়ে যাবে, সেই ভয়ের চোটে আর্মি আসে নাই। দেখেন আওয়ামী তরফ থেকে, ভারতের তরফ থেকে কিন্তু এই স্টেটমেন্টটা, এবং আমাদের কিছু অতি উৎসাহী লোকজন এই স্টেটমেন্টটাই ধরছে যে ইউএন সেটা বিপ্লবটা করে দিছে, আমেরিকা করে দিছে। বাট আমরা যদি জিনিসটা এইভাবে দেখি, যে আমার মনে হয় প্রতিবাদটা যে কারণে আমার দিক থেকে অন্তত আমি হলে বলবো না, ইউএন করে নাই,
আমেরিকা করে না এই আন্দোলন, এটা আমাদের ছাত্র জনতা করছে। শেষ মুহূর্তে হলো, দেরিতে হলো, ভুল বুঝতে পেরে সেখানে আর্মি আসছে। এখন যেই কথাটা বলা হচ্ছে, সুমন, আমি একটা কোশ্চেন করি এই যে কনসেপ্টটা হচ্ছে ইউএন এর কনসেপ্ট এবং মানে আওয়ামী লীগ এবং ভারতরা এই কাজটা করতেছে এই মুহূর্তে যারা এই প্রোগ্রামটা করতেছে, এই মুহূর্তে সেনাবাহিনী বলতেছে যে ভরকার যেটা বলতেছে আমি এই রিপোর্ট পাই নাই, আবার একটা ইন্ডিপেন্ডেন্ট এই ইনকোয়ারি এগেন্স্ট ইন্ডিপেন্ডেন্ট চিঠি পাচ্ছে ইউএন হেডকোয়ার্টারে ইয়াতে। আর দে সাপোর্টিং ইন্ডিয়ান কজ অর আওয়ামী লীগ কজ? আমি আর্মি বা মানে আওয়ামী লীগের মধ্যে জিনিসটা আনতে যাচ্ছি না। আমার প্রশ্নটা কিন্তু হচ্ছে, আমার যে জায়গাটা তাদের চিঠিটা তো ওইটাকে সাপোর্ট দিল। আমি রিপোর্টের ব্যাপারে আমার কিন্তু আমি রিপোর্টটাকে প্রচন্ড সাধুবাদ জানাই। আমার কথা হচ্ছে কোন কনফিউশনটাকে কাজে লাগাচ্ছে ইন্ডিয়া এবং আওয়ামী লীগ, সেটা হচ্ছে ভলকার টার্কের বক্তব্য যে জাতিসংঘ ইনভলভ ছিল আর্মিকে থামাই রাখার জন্য। রিপোর্ট কিন্তু আলাদা জিনিস, রিপোর্টটা আগে হয়ে গেছে। এখন এইখানে অ্যাকচুয়ালি কি হয়েছিল 4 তারিখে, যেটা আমরা জানি এবং আমি আপনাকে সম্পূর্ণ অথেন্টিসিটি নিয়ে বলছি, 4 তারিখে ডোনাল্ড লু, মার্কিন পররাষ্ট্র দপ্তরের, উনি আমাদের যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ছিলেন তাকে বলেন, এখন কার অনুরোধে বলে ধরে নিচ্ছি জাতিসংঘের অনুরোধে বা ভলকার টার্কের অনুরোধে বলতে পারেন, বাট উনি মুখ্য সচিবকে বলেন যে আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো এখানে এই ব্যাপারটা নিয়ে। তো মুখ্য সচিব, নামটা আপনারা নিশ্চয়ই মনে করতে পারবেন, তখন তফাজ্জল হোসেন অর সামথিং উনি ছিলেন মুখ্য সচিব। তো উনি করেন কি, উনি হাসিনাকে উনি বলেন যে না, প্রধানমন্ত্রী কথা বলতে পারবেন না। তখন বক্তব্যটা জানিয়ে দেওয়া হয় যে যদি আর্মি এমন করে তাহলে হয়তো আমরা, যেহেতু আমরা ডোনেট করি, আর্মি যদি ইনভলভ হয় মানুষ খুন করতে, তাহলে সেক্ষেত্রে আমরা আর ইউএনকে বলে দিব তারা যাতে আর ট্রুপস না নেয়। সেই জিনিসটা ধরে নিয়ে হাসিনা জানাইছে, মানে হাসিনাকে জানানো হয়েছে মুখ্য সচিব তফাজ্জল হোসেন। এখন যেই হাসিনা, তার হাতে তখন টুল কি, র্যাব, পুলিশ, বিজিবি এবং আর্মি, যাকে মাঠে রাখতে হবে মানুষ মারবার জন্য। আমাদের কি মনে হয় যে সে হাসিনা জেনারেল ওয়াকারকে ডেকে বলছে, জেনারেল ওয়াকার এই তো চিঠি আসছে, কি করবা? সে তো আর বলবে না, সে তো লুকায় রেখে দেবে সেটা, যাতে আর্মি মানুষ মারতে পারে। আমি এখানে ক্রেডিট দিচ্ছি না, বাট আমি বলছি কনফিউশনটা কোথায় তৈরি হয়েছে। সম্ভবত এই কারণে, বিকজ এই কারণেই কিন্তু আমি ইউএনডিপিতে যেহেতু আমি চাকরি করেছি, আমি ওখানে খোঁজ নিলাম যে তোমরা, তারা কিন্তু বলেছে না এই রিজয়েন্ডারে আমরা অ্যান্সার দিচ্ছি না, বিকজ আমাদের থেকে কখনো, ইউএন থেকে কখনো এই ধরনের কোনো কিছু বার্তা দেওয়া হয় নাই। দ্যাটস ফ্যাক্ট। বাট অবশ্যই একটা বার্তা গেছিল, সেটাও সঠিক, বাট সেটা ডোনাল্ড লু থেকে গেছিল, এটাই হচ্ছে সঠিক জিনিস, এটাই। আর এই জিনিসটা নিয়ে আমি আবারও বলি, রিপোর্ট যেটা আছে সেখানে আর্মিকে যে জিনিস বলা হয়েছে, আর্মির দায়িত্ব সেই জায়গা থেকে সেই রিপোর্টটাকে পজিটিভলি নিয়ে সেই অনুযায়ী কথা বলা। আমিও আর্মির যে রিজয়েন্ডার রিপোর্টের এগেনস্টে, সেটাকে আমি সমর্থন করি না, আর্মির ভূমিকাকে আমি সমর্থন করি না 3 তারিখের আগে পর্যন্ত, প্রচন্ড ঘৃণা করি। বাট 3 তারিখ থেকে পরবর্তী যে ভূমিকা, সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। যদি এখন মুস্তাফিজ দু একটা জিনিস বলেছে, আয়নাঘরের জিনিসটা বলছে, কেন তারা চায় নাই, কেন তারা প্রফেসর ইউনুসকে সেই আয়নাঘরে প্রথম থেকেই নিয়ে যাওয়া বা ওয়েলকাম করা, সেটা তারা কি ভাবমূর্তের কথা চিন্তা করছে? এই যে একটা প্রোগ্রাম বলছেন ভাব নাই, মূর্তি নাই, আপনি বলেন সেই জিনিস আমরা যত ওপেন হব জিনিসটা। আমি তো খুন করি নাই, আমি জেনারেল ওয়াকার, আমি কি খুন, আমাকে কোনো গুম খুনের সাথে নামাচ্ছে নাই? আমার কেন সেখানে দ্বিধা থাকবে যে এমন যদি কিছু হয়ে থাকে সেটা দেখুক? আমি কেন আলামত নষ্টের এইটাতে অভিযুক্ত হব? এই জায়গাগুলোতে অবশ্যই ভূমিকা আমি কড়া সমালোচনা করব, বাট যেই জায়গাটাতে যেটা ফ্যাক্ট, আমার যদি সুযোগ থাকে আমি বলছি। আর এই অভ্যুত্থানে যেটা নিয়ে আমরা আলাপ করছিলাম যে সেনা অভ্যুত্থান হচ্ছে বর্ণনা কিছু, মুস্তাফিজ কিন্তু ক্লিয়ার করে দিল এই ধরনের কোনো কিছু হওয়ার সম্ভাবনায়। লিডারশিপ এখন যে অবস্থা আছে তাদের ভালো নিয়ন্ত্রণ আছে, এবং বাংলাদেশে আর্মিতে কেউ কখনো যাবে না। বাট জেনারেল ফয়েজকে নিয়ে যে কথাটা বলা হচ্ছে, সেটার একটা কারণ আছে মুস্তাফিজ, ফর ইউর কনজাম্পশন। ওকে, জেনারেল ফয়েজের পিছনে তারা রাখছে কেন ভারতীয় মিডিয়া বা আওয়ামী লীগের সাথের মিডিয়া? সেটা হচ্ছে জেনারেল ফয়েজ যখন আসলেন ডিজিএফআইতে, প্রথম কথা উনি কখনো জামাতি ছিলেন না। মোস্তাফিজও বলবে উনি কখনো জামাত বিএনপি, আমরা পলিটিক্স করি না। তো উনি জামাতি ছিলেন না, উনি সম্ভাবনা, বাট যে কোনো কারণে ডিজিএফআই আসার পরে আমি জানি না ওনার মাথায় কি চাপলো, ওনার কিছু কথাবার্তা, বিশেষ করে দরবার আমরা যেটাকে বলি, অ্যাড্রেস করি আমরা, যেখানে সবাইকে, সংগঠনের সবাইকে একসাথে আমরা বক্তৃতা দিই,
প্রধান, সংগঠনের প্রধান, ওখানে সম্ভবত উনি বলে ফেলছিলেন এমন কিছু কথা, আমি মেজর সুমন, কর্নেল মোস্তাফিজ, আপনি কোন আমরা ইন্ডিয়ারে ধুয়ে দিতে পারি, অনেক কথা বলতে পারি, বাট একটা ডিজিএফআই এর মতন সংগঠনের প্রধান একটা পাবলিক অ্যাড্রেসে কখনো এমন কোনো শব্দ ব্যবহার করা উচিত না যেটা ডিপ্লোম্যাটিক না, বা ওনার দিক থেকে উনি কিন্তু বলতে পারেন না যে ইন্ডিয়ারে তো আমিও পছন্দ করি না, এই উনি বোধহয় এমন দু একটা কথা জোশের মাথায় বলে ফেলছিলেন অথবা অন্য কোন উদ্দেশ্য নিয়ে বলে ফেলছিলেন, সেটা ওনার মতো ম্যাচিউর লোকের কাছ থেকে আমি আশা করি নাই। তারপর তো উনি চলে আসলেন, খুব শিগগিরই ওনাকে সরাই নিয়ে আসা হলো ডিজিএফআই থেকে, কিএম প্রমোশন দিয়ে কিএমজি বসানো হলো, একই ভুল উনি কিএমজির জায়গায় বসে করলেন। তো এখন কিন্তু এই সমস্ত জিনিস, এই যে আমরা ফাইভ আইজ এর কথা বলি, মুস্তাফিজ যেটা বললো, এই ইনফরমেশন ইন্টেলিজেন্স গুলো চুপচাপ থাকে না, শেয়ার্ড হয়ে যায়। তো তারা করলো কি, ইন্ডিয়া ভারত সরকার বা মনে করলো ঠিক আছে একটু ডলার দিয়ে দেখি, তার ওর নাম জড়াই, সে আইএসআই এর সাথে যুক্ত, পাকিস্তানের সাথে যুক্ত, অভ্যুত্থান করতে যাচ্ছে, তাদের কাছ থেকে এই ধরনের আর্মিকে ভাঙার জন্য মিথ্যা নিউজ দেওয়া। বাট তার মধ্যে তারা কাকে জড়াইলো, মেজর লেফটেন্যান্ট জেনারেল ফয়েজকে জড়াইলো, বিকজ তাকে একটু ডলার দিয়ে দিল যে কথাবার্তা একটু সাবধানে বলো। তো আমি আশা করি আমরা এই জিনিসগুলো বুঝে চলবো, তবে কিছু হচ্ছে না। তবে সুমন ভাই ধরেন ইউএন এর যে প্রসঙ্গটা আসছিল, আমার মনে হয় যে ইউএন যে লোগোর যে ভেহিকেল গুলো ইউজ করা হচ্ছিল, আর্মার্ড ক্যারিয়ার গুলা বা এপিসি, ছাত্র জনতার দমনে, আমার মনে হয় যে ওইটা একটা মূল কনসার্ন ছিল। ওই কনসার্ন থেকেই আসলে আমার মনে হয় এই আমার যেটা মনে হয়, যদি আপনি জানতে চান, আমি অ্যাসেস করে বলছি, ফ্যাক্ট না, যখন ইউএন দেখলো যে তার ডোনাররা তো আর টাকা দিবে না, কিসের জন্য ইউএন লেখা হেলিকপ্টার, কিসের জন্য ইউএন লেখা এপিসি, এগুলার বিপরীতে তো জাতিসংঘ টাকা দেয় বাংলাদেশকে, আর জাতিসংঘ সেই টাকাটাকে দেয়, বিভিন্ন ডোনার দেশ দেয়। আমি ইউএন হেডকোয়ার্টারে জব করেছি, সেই ডোনাররা দেয়, ডোনাররা তো দিবে না, ইউএন এর জন্য বড় চিন্তা, সে তো এমনিতে দেউলে একটা সংগঠন, সে তখন নিশ্চয়ই কোনো না কোনো ভাবে এই মেসেজটা ওই ঘটনাটাই এটা হয়েছে। এবং জেনারেল ওয়াকা সহ এই যে আইএসপিআর এর যে বিবৃতি, মানে আমাকে মনে হচ্ছে, বুঝছেন মুস্তাফিজ ভাই, যে ডক্টর ইউনূস কিন্তু সেনাবাহিনীর উপর কোনো নিয়ন্ত্রণ ভাবে নাই ওনার, উনি বলে দিচ্ছে যে বাবারা তোমরা তোমাদের মতো কাজ করো, লাগলে আমাকে বলো। হ্যাঁ, তো এখন এটা তো হচ্ছে ভাই কমান্ড ফোর্স। ওই যে একটা নাটক আছে না, যে বাবা স্বাধীনতা দিয়ে দেওয়ার পরে বাচ্চা বাচ্চা ছেলেরা এসে বলতেছে বাবা এত স্বাধীনতা ভালো লাগে না। আমাদের সেনাবাহিনী বোধহয় এটা খুব মিস করতেছে, কারণ জেনারেল ওয়াকা যেভাবে কথা বললেন, আইএসপিআর যেভাবে বিবৃতি দিচ্ছে, মানে কনক ভাই এটা অনেক আগে থেকেই মনে করেন, উনি যেহেতু গুম খুন যারা জড়িত তাদেরকে এখন পর্যন্ত কোনো কিছুই করে নাই। আমি আপনার কাছে কিন্তু আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমি ফেসবুকে এবং লাইভে বলেছিলাম, এটা মোটামুটি ভাইরালি হয়েছিল, যে জেনারেল আকবর, জেনারেল সাইফুল আলম, তারপরে শামস, এরা সব পালাই গেছে। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু কোনো আপনাদের কোনো মিডিয়াও কোনো কেউ খোঁজ খবর নেয় নাই যে আসলে কি আমি সত্য বলতেছি না আমি গুজব বলতেছি। না পরবর্তী না, এটা কি মিডিয়া নিউজ হওয়ার কথা না, কারণ তারা তো গুমখুমের সাথে জড়িত, তাদের পাসপোর্ট পর্যন্ত ইয়া হওয়ার চিঠি বের হয়েছে। তার পরবর্তীতে আমরা দেখলাম যে সাইফুল আলমের বাড়িতে একটা রেইড হইলো, অ্যাকচুয়ালি সবার বাড়িতেই হয়েছে, এবং ওখানে 2.5 কোটি টাকা পাওয়া গেল, তাই না? এটা নিয়ে ইয়া হইলো, বাট এটা তো মানে, এবং যারা রেড করলো তারা কিন্তু বললো না চাই সাইফুল আলম কোথায়, সে যে পড়াতো এটা কিন্তু মুখে বলে নাই। এইটা কি কারণে আমাদের মিডিয়া কেন এখন ওই যে মনে করেন যে আওয়ামী বট পার্টি তো আমাকে গুজববাজ আগে থেকেই বলতো, হ্যাঁ এটা বললে আমি বললাম, নাহলে আমাকে আরেকবার বলতো আপনি গুজব ছড়াচ্ছেন, এটা তো তারা ইনভেস্টিগেট কেন করে না, এটাই বুঝি না। কিন্তু একটা জিনিস দেখেন যে জেনারেল ওয়াকার কিন্তু ওই যে রাওয়াতে যে ইয়াটা দিয়েছিল, এটা কিন্তু আমি এটার একটা অ্যানালাইসিসও করেছিলাম, যে কাছের একজন লোক দেখেছে যে উনি ওখানে আসার পর থেকে উনি মেন্টালি ডিস্ট্রেস ছিল, কোনো কিছুতেই মানে খুব উদ্ভ্রান্ত অবস্থায় ছিল, মানে কিছু একটা মানে উত্তেজিত অবস্থা আর কি। এবং উনি যখন এই ইয়াটা দিয়েছেন খুব উত্তেজিত ভাবে বলেছেন, উনি যত যাই বলুক এটা শুধু ছিল হচ্ছে সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসার এবং যারা ভিকটিম অফিসারদের ইয়া, বাট অ্যাকচুয়ালি কিন্তু উনি সমস্ত মিডিয়াকে দাওয়াত দিয়েছেন ওখানে, এবং ওখানে দেশের সবার উদ্দেশ্যে যে সার্বভৌমত্ব হুমকির মুখে, এখানে তো ওনার উচিত ছিল হচ্ছে সার্বভৌমত্ব যদি হুমকির মুখে হয় আমরা এটা কিভাবে প্রতিরোধ করবো, আপনার নেতৃত্বে আমরা এই জিনিসটা ইয়া করবো। আর আপনি আমাদেরকে ইয়া দিতেছেন, বলতেছেন যে আগে বলবেন যে সতর্ক হই নাই, তো এই সতর্ক করা জিনিসটা এটা কার পারপাস সার্ভ করতেছে? এটা ভারত এবং আওয়ামী লীগের পারপাস সার্ভ করতেছে, এটা তো ওপেন ক্লিয়ার। সো যেহেতু হ্যাঁ, আমি আমি আসলে মাঝখানে একটু অনিয়মিত হয়েছিলাম, তো যার ফলে করা হয়নি। তখন আমার মাথায় জিনিসটা নিয়ে আমি একটা কাজ করার প্ল্যান করছিলাম, যে
মানে আইএসপি এর একটা বিবৃতি আমি আশা করছিলাম যে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। তো সার্বভৌমত্ব নিয়ে আপনার কাছে কি থ্রেট আছে? দেশের জনগণ সার্বভৌমত্ব নিশ্চিত করে, দেশের জনগণ সার্বভৌমত্বের প্রতীক। সেনাবাহিনী বা কোনো দল বা কোনো নেতা কিন্তু সার্বভৌমত্বের প্রতীক না। মানে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব জনগণ নিশ্চিত করে, জনগণের ইয়েতে হয়। তো এরকম কিছু বিষয় দেখছি যেগুলো আসলে পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না। এবং আপনি যেটি বলছিলেন যে খুবই আননেসেসারিলি 15-20 জন করাপ্টেড কর্মকর্তাকে বা গুম খুনের সঙ্গে যুক্তদেরকে রক্ষা করার চেষ্টা করে সেনাবাহিনী কিন্তু নিজেরাই নিজেদের যে 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 গোল্ডেন ফেদার আবার নতুন করে চকমক করছিল, তার মধ্যে কিন্তু তারাই আবার কালো দাগ লাগিয়েছেন। এবং এট দ্য সেম টাইম দেখেন যে ঢাকা যদি মানে নর্মালি যেটা হয় একটা সেন্টার অফ গ্র্যাভিটি তো ঢাকা কন্ট্রোল করার জন্য তার 9 ডিপ দরকার, এই কয়েকটা ঢাকার ব্রিগেড গুলো দরকার, ডিজিবিজিবি দরকার, এই গোয়েন্দা সংস্থা সবগুলো কিন্তু আওয়ামী লোক আছে এখনো। সবাই চেঞ্জ করে নাই। আমরা ওই যারা চাকরি থেকে মানে যাদেরকে সরায় দেওয়া হয়েছে বা কমান্ড থেকে সরায় দেওয়া হয়েছে, এই জিনিসগুলো আমরা বলতেছি। বাট কিছু পেইনফুল জিনিস, জেনারেল ওয়াকারের অবশ্যই আমি ওনার ভালো চাই এবং আমি চাই যে আর্মিটাকে উনি ধরে রাখেন। বাট আমরা ওই যে 15-20 জনের কথা আমি বারবার বলতেছি, এই যে ইমরান হামিদ, ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ, যে একমাত্র যার কথা আমরা জানি এবং দেখেছি ভিডিওতে, যে তার আদেশে 46 ব্রিগেডের ইউনিট ফায়ার করছে জনতার উপরে। যদিও বক্তব্য পরে আসছে জনতার মাথার উপরে ফায়ার, বাট আমরা দেখেছি জনতার উপরে ফায়ার করা হচ্ছে। সেই ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদকে কি জেনারেল ওয়াকার স্যার আপনি কি তাকে মেজর জেনারেল করবেন? নিশ্চয় করবেন, কারণ আমরা তো জানি এনডিসি যে কোর্সটা হয়, ন্যাশনাল ডিফেন্স কোর্স যেটা, বা ন্যাশনাল ডিফেন্স কলেজ, সেটা তো সে করতেছে কেন? এখানে তো তাদেরকেই নেওয়া হয় যারা পটেনশিয়াল মেজর জেনারেলস, লেফটেন্যান্ট জেনারেলস, তারাই তো সেই কোর্সটা করে। আরেকটা জিনিস আমরা ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদের যে সে এত কিছুর পরেও, যেটা আমাদের কাছে প্রমাণ আছে, আমাদের কাছে, আমার কাছে না, জাতির কাছে আছে, সে কেন এনডিসি করতেছে স্যার? তুই আরেকটা জিনিস দেখ, এই যে দেখ সুমন, ওই যে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান, সে জনগণের দিকে গুলি করছে, এটা আমরা সবাই দেখলাম। তার পানিশমেন্ট হচ্ছে 6 মাসের সিনিয়রিটি ডাউন এবং কঠোর ভৎসনা। কেন এটাকে আমরা দেখি নাই? এবং এট দ্য সেম টাইম আমরা এখন সবাই জানি যে উনি গুম কমিশনের কাছে অ্যাপ্লাই করেছিলেন যে যারা সার্ভিং অফিসার এবং রিটায়ার্ড অফিসার তাদেরকে বলেছিলেন যে তাদেরকে সেনা আইনে বিচার করবে। এটাতে তারা রাজি হয় নাই। পরবর্তীতে কি হলো, বললো যে এদেরকে অ্যারেস্ট ওয়ারেন্ট হওয়ার পরে এদেরকে ধরা যাবে না, এরা ক্যান্টনমেন্টের ভিতরে থাকবে এবং তারা যদি ইনভেস্টিগেশন বা কোর্টের প্রয়োজনে তারা হাজিরা দিবে। এই বক্তব্যটা ওয়াকার গ্যারান্টি দেওয়ার পরে, জেনারেল ওয়াকার গ্যারান্টি দেওয়ার পরে জেনারেল আকবর, জেনারেল তাবরেজ শামস এবং সাইফুল আলম পালাই গেছে। এটা তাকে কি এটার জবাবদিহি করতে হবে না? কেউ তো জবাবদিহি তার চাচ্ছে না, কেউ তার জবাবদিহি চাচ্ছে না। উনি জেনারেল ডিফেন্স মিনিস্ট্রি করে ইউএনএ সরাসরি চিঠি লিখে দিছে এবং আন্ডারমাইনিং যে ইনভেস্টিগেশনটা প্রফেসর ইউনুস করে নিয়ে আসা হয়েছে এবং তারা একটা ইনভেস্টিগেশন রিপোর্ট, সেই রিপোর্টটাকে উনি চ্যালেঞ্জ করতেছে, বাইপাসিং প্রফেসর ইউনুস। ইটস এ ট্রিজন। উনার এটার জন্য তো প্রফেসর ইউনুস উনার দেওয়া উচিত। ওনার আর আমি একটা জিনিস বলে রাখি, বাংলাদেশের যে আগামী নির্বাচন যেটা হবে, যখনই হয়, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট এবং এটার মধ্যে ভারত এবং আওয়ামী লীগ তারা এটার মধ্যে সিল মারা থেকে শুরু করে গন্ডগোল যত ধরনের ঘাপলা আছে সব করার চেষ্টা করবে। 100% আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, যেন বোঝানোর জন্য যে গত 15 বছরে এরকম যাটা ছিল এটাই বাংলাদেশ, ইটস নট বাংলাদেশ। এখানে সেনাবাহিনীকে সিনসিয়ারলি অ্যাক্টিভ হইতে হবে এবং এই সেনাবাহিনীর যে এই নির্বাচনটা কন্ট্রোল করার সময় যদি জেনারেল ওয়াকার যদি সেনাপ্রধান থাকে, ইট উইল বি দ্য সেম লাস্ট 50 ইয়ার্সে যা দেখছেন তাই হবে। এই আগামী নির্বাচনের আগে যদি জেনারেল ওয়াকারকে না সরায় প্রফেসর ইউনুস, আমি আপনার এখানে লাইভে বলে গেলাম, ইট উইল বি এ ডিজাস্টার ফর বাংলাদেশ। থ্যাংক ইউ। তবে সুমন ভাই, ধরেন আমরা সহযোগিতা করতে চাই জেনারেল ওয়াকারকে বা ধরেন সেনাবাহিনীকে, কিন্তু আপনি সেই সহযোগিতা নিতে চান কিনা, আপনি সেটা বুঝতেছেন কিনা, সেটা আপনার মাথায় কাজ করছে কিনা, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু আমি অযাচিত ভাবে আপনাকে কেন হেল্প করতে যাবো? আমি কি আপনার কাছে কোনো ফেভার চাই? আমি আপনার কাছে প্লট চাই? আমি তো আপনাকে হেল্প করতে চাই আমার দেশের জন্য রে ভাই, আমার মানুষের, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের সুবিধার জন্য, গণতন্ত্রের জন্য। মানে এই জায়গাটা ইম্পর্টেন্ট, বিকজ
কে দোষ কার দোষ তার থেকে ইম্পর্টেন্ট আমাদের যা হচ্ছে একটা গভর্নমেন্টের তো ইম্পর্টেন্ট অর্গান হচ্ছে আর্মি। আর্মি কেন কেন আজকে শুনতে হচ্ছে সরকার ভালো, আর্মি পারতেছে না, আর্মি ভালো খারাপ ভালো না। নো, আমরা সবাই বলতে চাই একসাথে কাজ করি, তাহলে আমাদের বাইরের যে প্রেশারটা আছে, ইন্টারনালি যেগুলো করা দরকার, সবগুলো আমরা আরো বেটার ওয়েতে করতে পারবো। সুমন, আমি একটা কোশ্চেন করি এখানে, সেটা হচ্ছে এখন বর্তমান যে পরিস্থিতিতে বাংলাদেশ আর্মিতে আমি যতদিন চাকরি করেছি, আমরা দুজনই একসাথে চাকরি করেছি, সেটা হচ্ছে আমরা নর্মালি চাকরি করেছি হচ্ছে যখন ইন এইড অফ সিভিল পাওয়ার একজন ম্যাজিস্ট্রেটের আন্ডারে। অ্যাট প্রেজেন্ট আর্মির কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, আমাদেরকে তখন ম্যাজিস্ট্রেটকে ডাকতে হইতো, তাদেরকে ফোন করতে হইতো, তারপর তাদের নিয়ে অপারেশনে যেতে হতো। এরকম সিচুয়েশন হওয়ার পরেও বাংলাদেশে যে এখন আর্মির সিচুয়েশন আছে, এখানে হঠাৎ করেই কি বলে হিজবুত তাহরি একটা মিছিল করে ফেলতে পারে বা করতে হোস্টাইল অ্যাক্টিভিটিস করতে, এটা কিন্তু শুরুতেই দাবায় দেওয়া যেত, কারণ এটা আগের থেকে বলা হয়েছে তারা এখানে বেরোবে, তাদেরকে সংগঠিত হইতে দেওয়া হয়েছে, এই যে টাইমটা দেওয়া হয়েছে, আমি তো এটার দায়িত্ব বলবো আর্মিকে নিতে হবে। এছাড়া বিভিন্ন জায়গায় যে বিভিন্ন সময় যে বিভিন্ন ইনফরমেশন, আমি তো গ্রাউন্ড লেভেলে যারা ক্যাপ্টেন মেজর আছে, আমার কিছু পরিচিত আছে, আমাকে ফোন করে কথা বলে, এবং তারা যখন অপারেশন করতে চায় যে এই বাসায় কি বলে অবৈধ অস্ত্র আছে, অপারেশন করতে চায়, ব্রিগেড কমান্ডার না করে দেয়। এই জিনিসটা তো আমরা আগে এই জিনিসটা তো আমরা আগে দেখছি, এবং এটা তো আশার আমাদের ঘুণাক্ষর আমরা আশা করি নাই। আমাদের একটা ড্রিম ছিল যে 2003 সালে ক্লিন হার্টের সময় এবং তারপরে আর্মিকে যখন ডিপ্লয় করা হয় এই ধরনের ইন এইড টু সিভিল পাওয়ারে, তখন আমাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হোক, বাট দেওয়া হয় না। এখন সেই পাওয়ারটা নিয়ে এখন হচ্ছে উজ্জ্বল আর তানজিনের ব্যাপারে, যে সেখান থেকে উপর থেকে মানা করে দেওয়া হচ্ছে বা ফ্রি হ্যান্ড দেওয়া হচ্ছে না। এখন এই হিজবুত তাহরির বা তাদের নাম করে যে এটার কথা বলা হলো, গোয়েন্দা সংস্থার একজনের কাছে, একজন যে কোনো আমাদের গোয়েন্দা সংস্থার প্রধানের কাছে আমি কথা বললাম যে ভাই, এটা তো তোমাদের দেখবার কথা, কেন এইখানে মাটিতে তোমাদের তো আওয়াজ পাওয়ার কথা অনেক আগেই, যেমন একটা হইতে যাচ্ছে, তাহলে কিসের কাজ করতেছো? ভয়ে তোমরা কি সব মানে হাত পা ভিতরে গোটায় রাখছো? আমাকে বললো যে স্যার আপনারাই তো একটা কোনো কিছু হয়ে গেলে পরে বলবেন আমরা বেশি রোল প্লে করতেছি। আমি বললাম যে ভাই, তোমাদের কাজ কিন্তু আমি কখনো পার্সোনালি বলি না ডিজিএফআই ব্যান করো, র্যাব ব্যান করো, আমি বলি খারাপ যেই জিনিসটুকু আছে সেটাকে সরাই নাও, তার বাদে তোমাদের কাছে তোমাদের করতে হবে। ডিজিএফআই কে তো এই ইনফরমেশন গুলো, এনএসআই কে তো তাদের ইনফরমেশন গুলো জানতে হবে এবং সেগুলো প্রতিহত করতে হবে। সো এই জায়গায় আমার মনে হয় একটা শেকিনেস আছে। ভাই আপনি তো খারাপকে তো আপনি সরাচ্ছেন না, আপনি খারাপকে লালন করছেন, তাই না? সেনাবাহিনী কোনো দরকার ছিল ওই যে 20-25 জন অফিসারকে লালন করার? এই সেনাবাহিনী কোনো দরকার ছিল যে শেখ হাসিনার নিয়োগ দেওয়া এত জনকে গত 7 মাস পর্যন্ত স্ব পদে বসিয়ে রাখা, ঝুঁকি বাড়ানোর? মানে এদের কারণেই তো আওয়ামী লীগ উৎসাহিত, এদের কারণেই তো এই প্রপাগান্ডা গুলা কিন্তু আসে যে এই যে দেখেন যে মেজর সাইফুল আলমের বাসায় এত কোটি টাকা পাওয়া গেছে, এই সেটা দিয়ে যখন সয়লাভ হয়ে গেছে, বা জেনারেল শাফিনের নামে যে কয়েকদিন আগে যে এটা কি সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে? ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে? এদেরকে যদি প্রথমেই মানে অ্যারেস্ট, মানে এরা তো দোষী, এদেরকে প্রথমে যদি আউট করে দিত তাহলে না সেনাবাহিনীর ভাবমূর্তিটা উজ্জ্বল হইতো, আমার কথা বলতে হইতো না, আমাদের কথা বলতে হইতো না। ভাই এখনো যে পরিমাণ নিয়ন্ত্রণ করে মিডিয়া ডিজিএফআই, আমরা তো খবর পাই এখন, বাট এগুলা করে লাভ হবে না কি জানেন তো? বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যার কাছে একটা মোবাইল আছে সেই এখন সিটিজেন জার্নালিস্ট। তো এইসব মানে এগুলাতে তারা বের হয়ে আসতে পারতেছে না। অনেক নিউজ তারা ক্লিন করার চেষ্টা করে, অনেক ইনস্ট্রাকশন দেওয়ার চেষ্টা করে। আমার মনে হয় যে ওভারঅল ডক্টর ইউনূসের আসলে আবার নিয়ন্ত্রণটা বাড়ানো উচিত, কারণ স্বাধীনতা বোধহয় ভালো লাগতেছে না। আমার মনে হয় নিয়ন্ত্রণের আওতায় নিয়ে কমান্ডে নিয়ে যাওয়া উচিত। না ভাই ড্যামেজ করে ফেলবে তো, ভাই ড্যামেজ করে ফেলতেছে অলরেডি। ইন্ডিয়ান সেনা প্রধানের ব্যাপারে কিন্তু আমরা এখানে ক্লিয়ার বক্তব্য পাই নাই। কি যোগাযোগ ছিল আমাদের সেনাবাহিনীর প্রধানের সাথে? ইন্ডিয়ান চিফ যে এত বারবার দাবি করতেছেন, তাই না? এই 5ই আগস্টে কি ছিল, কোন চ্যানেলে কি যোগাযোগ হচ্ছিল, কেন যোগাযোগ হচ্ছিল, এই জায়গাগুলো কোথায় সার্বভৌমত্বে আমাদের হুমকি আছে, কি খারাপ পরিণতি হবে, এই জায়গাগুলো তো মানে আপনি যখন বলবেন এটা যুক্তিবাচ্য ব্যাখ্যা তো দিতে হবে। আপনি যা বলবেন সেটাই আমরা মেনে নিব, সেটাই মানতে হবে, এরকম কোন পরিস্থিতি তৈরি হয়নি। সুমন ভাই আপনার শেষ মন্তব্য দেন, তারপর আমরা শেষ করি। জিনিসটা হলো কি, আমরা যে জিনিসটা মনে করি আমাদের ভালোর জিনিসটা আমাদেরকে বুঝে নিতে হবে। জাতীয় ঐক্য, তার মধ্যে অবশ্যই সেনাবাহিনী, বিভিন্ন বাহিনী
সমস্ত ধরনের স্টেক হোল্ডার যারা আছে সবাইকে নিয়ে একটা ঐক্যের জন্য কাজ করতে হবে। এইখানে ভারতকে বা আওয়ামী লীগকে বোঝানোর আসলে কিছু নাই। ভারত বা আওয়ামী লীগ হচ্ছে এমন ধরনের এলিমেন্ট যাদেরকে আপনি কখনো কোনো কিছু বুঝাই নিতে পারবেন। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, এটা কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিন্তু বলছি না। সেটা হচ্ছে ভারতে গরু জবাই করা মানা বেশ কিছু রাষ্ট্রে, এবং কারণটা কি, সেটা হচ্ছে যে সে গরু হচ্ছে একজন দেবতা। ওকে, এখন আপনি কি তাদেরকে কখনো এই প্রশ্নটা করে বুঝাতে পারবেন যে ভাই তাহলে কি তুমি যে পায়ে যে জুতাটা পরো, চামড়ার জুতা পরো, হাতে যেই চামড়ার ব্যাগটা পরো, সেটা কি সকালবেলায় কনক স্যার যখন গরুর দুধ দোয়ায় তখন গরু বলে হেই তুমি তো ভুলে গেছো চামড়াটা নিয়ে যাও, দুধ নিয়ে গেলা চামড়া নিয়ে যাও? চামড়া তো এমনি এমনি আসে না, গরু জবাই করেই তো আসে। তো তাহলে সেই চামড়া তারা পায়ের মধ্যে নিয়ে ঘুরতেছে, বাট গরু জবাই করা যাবে না, এজ গরু সকালবেলা উঠে চামড়াটা আপনার কাছে খুলে দিচ্ছে। এই লজিকও আপনি তাদেরকে বলতে বা বুঝাতে পারবেন না। তাদের ওইখানে মুসলিম নিধন হচ্ছে, জাতিগত নির্যাতন হচ্ছে, সেটাও তারা করতেছে, বাট দোষ দিবে বাংলাদেশের উপরে। সুতরাং সেই চ্যাপ্টারটা বাদ, আমাদেরকে আমাদের ন্যারেটিভ তৈরি করতে হবে। আর জেনারেল ওয়াকারের কাছে আমি একটা জিনিস, মোস্তাফিজ যে পয়েন্টটা আনলো সেই পয়েন্টটা একটু অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করবো। সেটা হলো স্যার, এই যে এই বঞ্চিত যে অফিসাররা, তাদের কথা একটু চিন্তা করেন যে তারা তো অ্যাকচুয়ালি এক একজন নূর হোসেন ছিল, তারা এক একজন সাইদ ছিল। কেন? তারা তো 2009 সালের ফেব্রুয়ারি মাসে সর্বপ্রথম, তখন অন্য কেউ দাঁড়ায় নাই, রাজনীতিবিদ দাঁড়ায় নাই, ছাত্র জনতা কেউ দাঁড়ায় নাই, এই আর্মির গুটি কয়েক অফিসার তখন থেকে, এবং তারপরে প্রতিনিয়ত তারা এই সমস্ত হাসিনা রক্তচোখ নির্যাতন জেল সব উপেক্ষা করে দাবি আদায়ের জন্য বলে আসছে বিডিআর হত্যার বিচার চাই, গুম খুনের বিচার চাই। তাদের তো স্বাধীনতা পদক না হলে অন্য কোনো পদকের তো পাওয়া দরকার, সেটা আপনার দেওয়ার ক্ষমতা নাই, আপনি সেটা দিবেন না। বাট যেটা আছে সেটার জন্য এখন যে প্রিয় দর্শক, শুনছিলেন আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন যে কথাটি ইতিমধ্যে উঠেছে সবার মুখে মুখে, যে সেনা অভ্যুত্থান হবে, অর্থাৎ সেনাবাহিনীর মধ্যে একটি বিপ্লব হবে, সেই বিপ্লবে শেখ হাসিনা চলে আসবে। এটি কিন্তু ভারত থেকে প্রচার করা হচ্ছে এবং আওয়ামী লীগে এটি প্রচার করছে। আসলে সেনাবাহিনীর মধ্যে সেনা অভ্যুত্থান হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এখন বর্তমানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, অর্থাৎ তাদের মতো করে তিনি তাদের যে সেনাবাহিনী রয়েছে তাদেরকে যেভাবে পরিচালনা করছেন, এবং ডক্টর ইউনূস যেভাবে সব কিছু দিক নির্দেশনা দিচ্ছেন, সেই হিসেবে সেনাবাহিনীর মধ্যে নতুন করে বিপ্লব সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সকল সেনাবাহিনী কিন্তু তাকে সেনাপ্রধান হিসেবে মেনে নিয়েছেন, এবং তার কথাও কিন্তু সবার কাছে অনেকটাই সম্মানের সাথে কিন্তু সকলেই দেখছে। তবে শেখ হাসিনাকে আবার পুনর্বাসনের জন্য সেনা অভ্যুত্থান হবে, এটি আসলে সম্পূর্ণ একটি ভুয়া। কারণ এটি আওয়ামী লীগ ছড়াচ্ছে কিভাবে যেন এই সরকারকে এবং এই দেশের জনগণকে সরকার মুখোমুখি দাঁড়া করে একটি ফুটফাট খবর দিয়ে যেন মানুষের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি করে তারা নতুন করে কিছু একটা করতে পারে, সেই সুযোগটি কিন্তু তারা খুঁজছে।